আচ্ছা, আজকে ক্লাসে আমরা আগেই বলতেছিলাম যে 3টা লেকচার আমরা দেখার চেষ্টা করব। যদি শেষ করতে পারি সেক্ষেত্রে 3টা দেবো, না হলে হয়তো টাইমে যদি না হয় সেক্ষেত্রে হয়তো 2টা দেখবো। আচ্ছা, টেস্টগুলোর নাম প্রথমে তোমাদেরকে বলে নেই। প্রথমে হবে আজকে পেনিট্রেশন অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। সেকেন্ড টেস্ট যেটা আমরা করানোর বা শেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সফটেনিং পয়েন্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। ব্র্যাকেটে দেখো লেখা আছে রিং এন্ড বল মেথড। এটা কেন রিং এন্ড বল মেথড এটা আমরা টেস্ট করার সময় তোমাদেরকে ডিটেলস বলবো। দেন হচ্ছে 15 নাম্বারটা ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটার জন্য যে অ্যাপারেটাস ইউজ করে, একটা স্পেশাল টাইপের অ্যাপারেটাস ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে ক্লিভল্যান্ড ওপেন কাপ মেথড। এই যে ক্লিভল্যান্ডের অনেকগুলো আসলে তোমার ফায়ার এন্ড ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট বের করার জন্য বিভিন্ন ধরনের তাদের ইকুইপমেন্ট আছে। তার মধ্যে একটা হচ্ছে ক্লিভল্যান্ড ওপেন কাপ মেথড। এটা তোমার ক্লোজ টেস্টিং মেথডও হতে পারে। বিভিন্ন টাইপের অ্যাপারেটাস আছে, সেগুলোর মধ্যে আমরা একটা ইউজ করব। কেন ইউজ করব তারও আমরা তোমাদেরকে লজিক বুঝাই দিব যে এই কারণে আমরা এই মেথডটা বা এই অ্যাপারেটাসটা ইউজ করতেছি বা এই মেথডটা ফলো করতেছি। ঠিক আছে, তো প্রথমেই যাই পেনিট্রেশন অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল। তোমরা একটু সাথে সাথে রেসপন্স করবা, কারণ আমার যদি কথা না বোঝা যায় সেক্ষেত্রে হয়তো আমি মানে অন্য কোনো প্রসেস ফলো করার চেষ্টা করব। যদি রেসপন্স না করো সেক্ষেত্রে তো মানে আমি বুঝতে পারবো না যে তোমরা আসলে বুঝতেছো কিনা আমার কথা। ঠিক আছে, একটু আনমিউট করে দুই একজন একটু আনমিউট করে নিও। পেনিট্রেশন অফ বিটুমিনাস ম্যাটেরিয়াল, এটাতে যদি আমরা একটু আচ্ছা অ্যাপারটাসটার দিকে। মিঠুন, হ্যাঁ, তুমি তাহলে কন্টিনিউ করো, আমি তাহলে লিড করছি, হ্যাঁ? আচ্ছা আর আচ্ছা কোনো কারণে আমাকে প্রয়োজন হলে তুমি আমাকে মেসেঞ্জারে নক দিও, আমি তখন আচ্ছা, আবার জয়েন করবো। ঠিক ওকে। আছে। আচ্ছা, অ্যাপারটাসটার দিকে তোমরা যদি একটু খেয়াল করো, অ্যাপারটাসটি কি বোঝা যাচ্ছে? হ্যালো? জি স্যার। আচ্ছা, জি এটা স্যার। দেখো একটা কন্টেইনার, তাই না? একটা কন্টেইনার মনে হচ্ছে। এই জায়গায় একটা নিডল, এটার নাম হচ্ছে কি নিডল, একটা নিডলের মতন মনে হচ্ছে। দেন এই জায়গা থেকে একটা ডায়াল গেজের মতন দেখা যাচ্ছে। বা এইদিকে যদি আমরা দেখি যে এই যে কন্টেইনার বা এটাতে যদি দেখি এটা কি বেস প্লেট, যেটার উপর আমরা কন্টেইনারটা বসাইলাম। এই জায়গায় একটা স্ক্রু দেখা যাচ্ছে। এই স্ক্রু দিয়ে আমরা হচ্ছে কি ফাইন টিউনিং করতে পারি। কি ফাইন টিউনিং করি পরে আসবো। এই জায়গায় একটা তোমার হচ্ছে মানে এটা দিয়ে তোমার হচ্ছে যে জিনিসটা যে আমরা স্টপ ওয়াচ দিয়ে টাইম মেজার করতে পারি না। হ্যালো, আমরা তো জি স্টপ ওয়াচ স্যার। দিয়ে টাইম মেজার করতে পারি। এই এটার মধ্যে এটা হচ্ছে একটা অটোমেটিক তোমার পেনিট্রেশন ডিভাইস, যেটাতে হচ্ছে টাইম মেজারমেন্টটা অটোমেটিক্যালি কাউন্ট করা হয়। সিমিলারলি এই পেনিট্রেশন করার জন্য এক্সপেরিমেন্ট করার জন্য বিভিন্ন ম্যানুয়াল ডিভাইসও পাওয়া যায়। দ্যাট মিনস তোমার টাইম কাউন্ট বা বিভিন্ন কিছু ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে টাইম কাউন্ট বলো বা পেনিট্রেশন বলো, এই জিনিসগুলো ম্যানুয়ালি তোমাকে হ্যান্ডেল করতে হবে না, একটা অটোমেটিক তোমার ডিভাইস। এখন এটার ক্ষেত্রে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো যে প্রথমে বলতেছিলাম যে পেনিট্রেশনটা আসলে কি বা কার পেনিট্রেশন ভ্যালু আমরা বের করব। যেহেতু আমরা ভিটামিন আমরা আগেই বলতেছিলাম যে ভিটামিনের পেনিট্রেশন ভ্যালু বের করব। এখন ভিটামিনের পেনিট্রেশন ভ্যালু কি রকম হতে পারে বা তোমার হচ্ছে মানে কিভাবে আমরা ক্যালকুলেট করব, এই জিনিসগুলো ডিটেল প্রসিডিউর আমরা সাধারণত এখানে দেখার চেষ্টা করব। প্রথমেই বলে নেই পেনিট্রেশন জিনিসটা আসলে কি। এই যে তোমরা একটা নিডল দেখতেছো, এই নিডলটা আসলে একটা স্ট্যান্ডার্ড নিডল। স্ট্যান্ডার্ড নিডল বলতে যার সাইজ, শেপ, ওয়েট, এই জিনিসগুলো কি ফিক্সড। এই স্ট্যান্ডার্ড নিডলটা, এই যে একটা কাপ দেখতেছো বা কন্টেইনার দেখতেছো, কন্টেইনারের মধ্যে আমরা ভিটামিন নেই। এই ভিটামিনের মধ্যে নিডলটা একটা নির্দিষ্ট টাইম, যেমন 5 সেকেন্ড, কতটুকু তোমার ভিতরে ইনসার্ট হয়, সেই মেজারমেন্টটা দিয়ে আমরা কি করতে পারি, পেনিট্রেশনের ভ্যালু বের করতে পারি। আমার কথাই বোঝা গেছে? জি স্যার। মানে হচ্ছে এই নিডলটা একটা নির্দিষ্ট টাইম থেকে 5 সেকেন্ড বলতেছি, নির্দিষ্ট টাইমে এই যে কন্টেনারের মধ্যে যে ভিটামিন আছে, এই ভিটামিনের মধ্যে নির্দিষ্ট টাইমে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে, সেই ডিস্টেন্সটাকে আমরা বলি পেনিট্রেশনের ভ্যালু। বুঝা গেছে কথা? পেনিট্রেশনের ভ্যালু কি?
Yes, sir. আচ্ছা, এখন এই নিডলটার কি হতে পারে, একটা স্ট্যান্ডার্ড নিডল, যে জিনিসটা বলতেছিলাম স্ট্যান্ডার্ড নিডল। স্ট্যান্ডার্ড নিডল মানে কি, যার সাইজ, শেপ, ওয়েট সবকিছু তোমার ফিক্স থাকবে। এখন তোমরা যদি এই জায়গায় একটু খেয়াল করো, এই যে ডিভাইসটা, এই ডিভাইসটাকে, হোল সেটআপটাকে আমরা বলি পেনিট্রোমিটার। এই ডিভাইসটাকে কি বলি, পেনিট্রোমিটার। পেনিট্রোমিটারের মধ্যে এই জায়গায় এটাকে বলি কি আমরা, বেস প্লেট, যার উপর আমরা তোমার হচ্ছে বা মেটাল বেস, যার উপরে রেখে আমরা পেনিট্রোমিটার টেস্ট করতেছি। এখন এই যে তোমার নিডলের যে অ্যাসেম্বলিটা, এই যে তোমার টোটাল কেরিয়ার সহ, এটাকে বলি কেরিয়ার, আর এটা নিডল। এই নিডলের যে অ্যাসেম্বলিটা, এটার ওয়েট 91, হ্যান্ড রেজ করতে আমি আসতেছি তোমার কাছে। এর ওয়েট, এই অ্যাসেম্বলিটার ওয়েট দুই ধরনের সাধারণত হতে পারে। একটা হচ্ছে অ্যাসেম্বলির ওয়েট 100 গ্রাম অথবা কি 50 গ্রাম। কি বলছি বোঝা গেছে? এই ওয়েটের অ্যাসেম্বলিটা দুই ধরনের হতে পারে। একটা বলতেছি বা নিডল, এবং এই যে টোটাল অ্যাসেম্বলি, এই যে এতটুকু, এই টোটালটা তোমার হতে পারে 100 গ্রাম অথবা কি 50 গ্রাম, দুইটাই হতে পারে। যে কোনো কিছু দিয়ে আসলে, দুইটার যে কোনোটা দিয়ে আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, এখন ভিটামিনটা, যেহেতু তোমাদের ভিটামিনের ক্লাস শুরু হয়েছে, তোমাদের অলরেডি বলা হয়েছে যে ভিটামিনটা আসলে কি। যে ভিটামিনটা আসলে কি, পেট্রোলিয়াম রিফাইনারির বাই প্রোডাক্ট ম্যাটেরিয়াল একটা, তাই না? এখন ভিটামিনে তোমরা অনেক সময় মানে যখন এই পর্যন্ত শুনে আসতে পারো, বা যখন তোমাদের থিওরি ক্লাস হয়েছে তখনও স্যার ম্যাডামরা বিভিন্ন কিছু বলতে পারে যে ভিটামিনের গ্রেড, এত গ্রেডের ভিটামিন। এই যে গ্রেড গ্রেড টার্মটা, যে এত গ্রেডের ভিটামিন, এটা আসলে এই পেনিট্রেশন টেস্ট থেকে আমরা বের করতে পারি যে ভিটামিনের গ্রেড কত। কি বলছি বোঝা গেছে? এই যে গ্রেড, যে জিনিসটা বলতেছি যে গ্রেড কত, এটা আসলে ডিপেন্ড করে যে তোমার হচ্ছে কোন রাস্তার জন্য, বা কোথায় তুমি একটা রাস্তা কনস্ট্রাক্ট করতেছো, ওই রাস্তা মানে ওই পরিস্থিতির জন্য বা ওই ওয়েদার কন্ডিশনের জন্য, সারফেসিং কন্ডিশনের জন্য কোন টাইপের ভিটামিনের গ্রেড ইউজ করবা, এই জিনিসগুলো কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কনসিডারেশনের বিষয়। ঠিক আছে? এখন যে জিনিসটা বলতেছি যে ভিটামিনের এই যে পেনিট্রেশন ভ্যালুটা আমরা বের করতেছি, পেনিট্রেশনটা আসলে কি কি নির্দেশ করতেছে বলতো? যে এই যে কন্টেনারের মধ্যে আমরা ভিটামিন নিয়ে নিডল দিয়ে হচ্ছে তোমরা এই নিডল দিয়ে এই ভিটামিনের মধ্যে কি প্রবেশ করাচ্ছি, তাহলে এই জিনিসটা আসলে কি নির্দেশ করতেছে, কেউ কি বলতে পারবা? সেটা কতটা হার্ড অর সফট, কতটুকু হার্ড অর সফট, দ্যাট মিন্স কি কনসিস্টেন্সি, তাই না? জি এখন যদি বেশি সফট হয় তাহলে কি নিডলটা কি 5 সেকেন্ডে কি বেশি লোড, কিন্তু সেম হয়, লোড কত দিতেছি, হয় লোড দিতেছি 50, না হলে কত দিতেছি নিডলে লোড 100, তাই না? জি তাহলে 5 সেকেন্ড যেটাই চয়েস করি না কেন, 50 চয়েস করি বা 100 চয়েস করি, যেটাই চয়েস করি না কেন, 5 সেকেন্ডে সাপোজ একটা হার্ড ভিটামিনে তোমার কি বেশি মানে বেশি পেনিট্রেট করবে, নাকি হচ্ছে একটা সফট ভিটামিনে নিডলটা বেশি পেনিট্রেট করবে? Okay. সফট। তাহলে এই যে যে জিনিসটা বলতেছি পেনিট্রেশন আসলে ইন্ডিকেট করতেছে কি, তাহলে এটা কনসিস্টেন্সিটা কি রকম, ভিটামিনটা যেটা তুমি ইউজ করতেছো তার কনসিস্টেন্সিটা কি রকম, তাই না? আমার কথা কি ক্লিয়ার? হ্যালো? Yes, sir. জি স্যার জি স্যার এখন দেখো এই জায়গায় একটা ডায়ালের মতন দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, এই জায়গায় অনেক একটা ইয়ের মতন, ঘড়ির কাঁটার মতন দেখা যাচ্ছে, একটা ডায়াল, তাই না? রিডিং নেওয়া যেতে পারে, এরকম মনে হচ্ছে কিছু একটা, তাই না? হ্যালো? Yes, sir. আচ্ছা, এই রিডিংটাতে তুমি যদি খেয়াল করো, এইখান থেকে যে তোমার হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে পেনিট্রেশনের ভ্যালু রিড করব। কিভাবে রিড করব তোমাদের একটা ভিডিও দিয়ে আমরা দেখাবো, যে এইখান থেকে এই ডায়াল গেজ থেকে আমরা হচ্ছে পেনিট্রেশনের ভ্যালুটা রিড করব। এখন 91 হ্যান্ড রেজ করছিল, বলো কিছু বলবা? 91, আচ্ছা যদি কিছু না বলো তাহলে আগাই। কি বলতেছে যে এই টেস্ট মেথডটা পেনিট্রেশন ভ্যালু যার 350 পর্যন্ত, তার জন্য কভার করা যাবে। 350 থেকে 500 পর্যন্ত যে হবে সেটা কি এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা করতে পারবো না, স্পেশাল অ্যাপারেটাস বা যে এক্সপেরিমেন্টের মধ্যে মডিফিকেশন আনতে হবে। ঠিক আছে? তো তোমাদেরকে এই জিনিসগুলো পড়ানোর আগে একটা ভিডিও দেখাই, তাহলে জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার হবে। Sir. বলো।
স্যার এখানে তো হচ্ছে 500 পর্যন্ত বলছে, 500-র উপরে কি হতে পারে না? জেনারেলি হয় না, ঠিক আছে? তোমার 350-এর মধ্যেই বেশিরভাগ ভিটামিনের কি পেনিট্রেশন ভ্যালু হয়ে যায়। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। 350-এর উপরে গেলে এই যে আমরা যেই অ্যাপারেটাসটা তোমাদের দেখাচ্ছি, এই অ্যাপারেটাস দিয়ে কিন্তু আর টেস্ট করা যায় না। বুঝে গেছে? সেক্ষেত্রে জি হয়তো স্যার। স্পেশাল কোনো প্রসিডিউর বা অন্য ধরনের এক্সপেরিমেন্ট বা আমরা যে এক্সপেরিমেন্টের প্রসিডিউর বা মেথড গুলো ইউজ করবো, এই জিনিসগুলো কিন্তু আর ইউজ করা যাবে না। কি বলছো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই জায়গায় তোমরা কি স্ক্রিন দেখতেছো না? দেখো স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেখতেছো। হ্যালো, স্যার দেখতেছিলাম। দেখতেছিলাম। না দাঁড়াও, ভলিউমটা স্যার কমাইতে দেখা হবে। যাচ্ছে না তো, আটকে গেছে মনে হচ্ছে এটা। আটকায় রাখছি আমি স্যার এখন। এখন এখন ঠিক আছে। এটার মধ্যে আমি একটু আগায় দিই, এগুলো আমাদের দরকার নাই, ডেমনস্ট্রেশন দরকার, ঠিক আছে? এগুলো দেখার দরকার নাই। উনি হচ্ছে আমি ইউটিউব থেকে নিচ্ছি, তোমরা নিজেরাও সার্চ দিয়ে বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সাপোজ একটা ইন্ডিয়ান ভিডিও, ঠিক আছে? আইআইটির একটা ভিডিও, দেখো। হ্যালো, জি স্যার। এই জায়গায় প্রথমে বলে নেই যে কন্টেনারের মধ্যে আমরা এক্সপেরিমেন্টের মধ্যে দেখতেছিলাম যে একটা কন্টেনারের মধ্যে আমরা ভিটামিন নিতেছিলাম, তাই না? জি স্যার। তাহলে এই কন্টেনারের মধ্যে যখন আমরা ভিটামিন নিব, তার আগে কি করতে হবে? ভিটামিন কি ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ল্যাবের মধ্যে তোমরা অলরেডি ভিটামিনের এক্সপেরিমেন্ট করছো, দেখো যে বেশিরভাগ ভিটামিনই কি শক্ত হয়ে আছে, তাই না? জি তাহলে স্যার। কি করতে হবে? কন্টেনারের মধ্যে ভিটামিন নিতে হলে প্রথমে কি ভিটামিনকে হিট করে নরম করে নিতে হবে, তাই না? দেন হচ্ছে কন্টেনারের মধ্যে ঢালতে হবে, নাকি? তাহলে তোমাদের পরবর্তী একটা টেস্ট করানো হবে সফটেনিং পয়েন্ট। সাধারণত ভিটামিনকে এমন ভাবে হিট দিতে হবে যেন মানে ভিটামিনের সফটেনিং পয়েন্ট যদি সাপোজ হচ্ছে তোমার এই হয় 50 হয়, তাহলে ভিটামিনের সফটেনিং পয়েন্টের চাইতে সাধারণত আমরা 90 ডিগ্রি বা এই 70 থেকে 80 ডিগ্রি এরকম বেশি হিট দিয়ে আমরা হচ্ছে এই ভিটামিনটাকে নরম করে নিই। দ্যাট মিনস বেসিক কথা হচ্ছে ভিটামিনটাকে কি করে নিতে হবে? সলিড থেকে লিকুইড কন্ডিশনে নিয়ে যেতে হবে, তাই না? বা সলিড বা সেমি সলিড থেকে কি লিকুইড কন্ডিশনে নিতে হবে। এখন দেখা যাচ্ছে এই লোকটা স্টিয়ার করতেছে কেন? কোনো বাবল ফর্ম করে না যেন, ঠিক আছে? কোনো বাবল যেন ফর্ম না করে, বা হচ্ছে তোমার এই যে তোমার যে ভিটামিনটা যে গরম করতেছে, ভিটামিনটা যেন ইউনিফর্মলি গরম হয়, যার কারণে কি ভিটামিনটা গরম করার সময় কি স্টিয়ারিং করে নিচ্ছে, তাই না? কি বলছি বোঝা গেছে? স্টিয়ারিং কেন করতেছে? ভিটামিন যেন জি স্যার। ইউনিফর্মলি হিটেড হয়, ঠিক আছে? সব ভিটামিন যেন একই টেম্পারেচার লাভ করে। তাহলে এটা নেওয়ার পর দেখো এই ভিটামিনটা নিয়ে সে হচ্ছে যেটা বলতেছিলাম যে একটা কন্টেনারে ঢেলে নিবে। এই যে কন্টেনার, এই কন্টেনারটা আমরা দেখতেছিলাম ডিসপ্লেটের উপর, তাই না? নাকি? এই কন্টেনারের মধ্যে ঢেলে নিচ্ছে। কন্টেনারের মধ্যে ঢেলে নেওয়ার পর, আচ্ছা, এখন যে জিনিসটা বললাম, কন্টেনারে ঢেলে নেওয়ার পর আমাদের মোটামুটি 1 ঘন্টার মতন, ঠিক আছে? 1 ঘন্টার মতন এই জিনিসগুলো তোমার মানে টেস্ট করার জন্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর, ঠিক আছে? ম্যানুয়ালি কিন্তু তোমার এই জিনিসগুলো দেওয়া আছে, সো এগুলো মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? যে জিনিসগুলো আমি বলতেছি, যে এই যে কন্টেনারটা নেওয়া হয়েছে, কন্টেনারের মধ্যে ভিটামিন নেওয়ার পর এয়ার টেম্পারেচার, ঠিক আছে, 1 ঘন্টার মতন এটা কি রেখে দিতে হবে। কি বলছি বুঝা গেছে? 1 ঘন্টার মতন রেখে দিলে কি এটা মোটামুটি কি জমে যাবে, তাই না? আর এটা কি এটা হচ্ছে একটা ওয়াটার বাথ। এটা কি একটা ওয়াটার বাথ। এই ওয়াটার বাথের আমরা আমাদের আগেই বলে নেই যে পেনিট্রেশন টেস্ট করার জন্য স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমরা পেনিট্রেশন টেস্ট করি কততে? 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই ওয়াটার বাথের মধ্যে আমরা এখন ওই যে তোমার যেই কন্টেনারের মধ্যে ভিটামিনটা নিয়েছিলাম, এই ভিটামিনটা এনে রাখবো, ঠিক আছে? দেখো ওয়াটারের মধ্যে কি করতেছে? ভিটামিনটা এনে রাখছে, তাই না? এই ওয়াটারের টেম্পারেচার বা ওয়াটার বাথের টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস আমরা যেহেতু ভিটামিনের পেনিট্রেশন টেস্ট 25 ডিগ্রি সেলসিয়াসে করি, তার কারণে এতক্ষণ কি করছিলাম? আমরা ভিটামিনটারে এয়ারের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তাই না? এখন ভিটামিনের টেম্পারেচার যেন 25 ডিগ্রি সেলসিয়াস অ্যাটেন্ড করে, তার জন্য ভিটামিনটাকে যেটা আমরা এয়ারের মধ্যে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, ওই ভিটামিনটা কি ওয়াটার বাথে নিয়ে আসলাম। ওয়াটার বাথে নিয়ে এসে কি করলাম?
তার ভিটামিনটার টেম্পারেচার যেন 25 ডিগ্রি অ্যাটেন্ড করে, তার জন্য ওয়াটার বাথের মধ্যে রেখেছিলাম, তাই না? এখন ওয়াটারের বা অনেকে বলতে পারে যে ওয়াটার বাথের মধ্যে তুমি হচ্ছে কতক্ষণ এই স্যাম্পলটা রেখে দিতে পারো। মোটামুটি 1 থেকে 1 ঘন্টার মতন আমরা স্যাম্পলটা যদি রেখে দিই, তাহলে কি আমরা স্যাম্পলটা কি পেনিট্রেশন টেস্টের জন্য প্রস্তুত হয়ে যায়। কি বলছি, বোঝা গেছে? মোটামুটি 1 থেকে 1 ঘন্টার মতন রেখে দিলে স্যাম্পলটা কি 25 ডিগ্রি সেলসিয়াসের মতন টেম্পারেচার অ্যাটেন্ড করবে। আচ্ছা, এন্ড স্যাম্পলের টেস্ট করার ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো কিভাবে আসলে টেস্ট করতেছে, আমি একটু আগাই দিই, এই জিনিসগুলো ওনার ডেমনস্ট্রেশন আমাদের দরকার নাই। দেখো এই নিডলটা একটু খেয়াল রাখবা, যখন তুমি পেনিট্রেশনের রিডিং নিতেছো, নিডলটা কি নিডলের মধ্যে কি ভিটামিনটা লেগে যাবে না? হ্যালো, জি স্যার। ভিটামিন একবার যখন ভিটামিনের মধ্যে নিডলটা পেনিট্রেট করতেছো, ভিটামিনটা কি নিডলের মধ্যে লেগে যাবে, যার কারণে এই নিডলটা বারবার হচ্ছে তোমার হচ্ছে বলা যায় যে এই গ্লিসারিন বা হচ্ছে এই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে সাধারণত কি এটা মানে বা বেনজিন, গ্লিসারিন, বেনজিন এই টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তোমার হচ্ছে নিডলটা কি পরিষ্কার করে নিতে হয়, ঠিক আছে? তো এটা কি করতেছে, নিডলটা আলগা ছিল, নিডলটা সেটআপ করতেছে, নিডলটা সেটআপ করলো। এখন দেখি আমরা কি করতেছে, এই যে তোমার অ্যাসেম্বলিটা, এই যে তোমার নিডলের এটা এই দণ্ড সহ এই অ্যাসেম্বলিটার ওয়েট বলতেছি আমরা হয় 50, যেটা বলতেছিলাম যে 50 গ্রাম বা হচ্ছে কি 100 গ্রাম, ঠিক আছে? দুই ধরনের টেস্টই আমরা করতে পারি, হয় 50 দিয়ে না হলে কি 100 দিয়ে। তাহলে এটা দেখো, একটু আগে আমরা দেখতেছিলাম যে এটা একটু উঠানামা করতে পারে, যেমন তোমাদের যদি দেখাই, যেমন এই যে এই নিডলটা সহ নিডল অ্যাসেম্বলিটা কি উপরে নিচে ওঠানামা করা যায়, তাই না? নাকি? জি স্যার। এখন এই জায়গায় দেখো একটা স্ক্রু এর মতন দেখা যাচ্ছে, এই যে একটা স্ক্রু, তাই না? হ্যাঁ, জি স্যার। এই স্ক্রু এ যদি তুমি চাপ দিয়ে ধরো, ঠিক আছে? স্ক্রু এ সাপোজ প্রেস করে ধরলে এই নিডলটা কি সরাসরি কি নিচে পড়ে, দেখো নিডলের অ্যাসেম্বলিটার এতটুকু পোরশন কি মানে উপরে আছে, তাই না? জি স্যার। এখন যদি তুমি এটার মধ্যে চাপ দিয়ে ধরো, তাহলে এই যে এতটুকু কি এই যে উপরে যতটুকু আছে এটা কি হঠাৎ করে নিচের দিকে পড়ে যাবে। তুমি দেখতে পারো, এই টেস্টের মধ্যেই তোমাদেরকে দেখানো হবে, তোমরা যদি একটু দেখো। আচ্ছা, এখানে কি করছে যে তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় যে যন্ত্রের মধ্যে বিভিন্ন ইতি থাকতে পারে, মানে সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে তোমার কি এই ক্ষেত্রে এটার মধ্যে তোমার গ্রিজ বা অয়েল যে কোনো কিছু ইউজ করতে পারে, যেন হচ্ছে নিডলটাকে স্মুথ মুভমেন্ট করতে পারে, রিডিং এ যেন কোনো এরর না আসে। তাহলে এই জায়গায় দেখি, এটা জাস্ট আমরা ডেমনস্ট্রেশনের জন্য দেখতেছি, আমরা হচ্ছে যখন আমাদের ল্যাবের মধ্যে করব তোমাদেরকে ডিরেক্ট এই জিনিসগুলো করে দেখানো হবে, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। আচ্ছা, এই যে দেখো এই জায়গায় একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে কি তোমার নিডল অ্যাসেম্বলিটাকে মানে ভার্টিক্যালি কি এই ইনস্ট্রুমেন্টটা কি উপর নিচ করা যায় এই স্ক্রু দিয়ে। আর এই জায়গায় একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে কি করে নিডলটাকে উপর নিচে করা যায়, নিডলটাকে উপর নিচ করা যায়। আর এই স্ক্রু দিয়ে টোটাল হচ্ছে অ্যাসেম্বলিটাকে দেখো উপর নিচ করতেছে। এখানে যদি দেখি টোটাল অ্যাসেম্বলিটাকে নিচে কি করতেছে। এখন দেখো কি করতেছে সে আসলে, বলতো আমাদের কি ভিটামিনের মধ্যে পেনিট্রেট করতে হবে নিডলটা, তাই না? জি স্যার। আচ্ছা, ভিটামিনের মধ্যে পেনিট্রেট করতে হবে যেহেতু নিডলটাকে প্রথমে কি করতে হবে ভিটামিনের সারফেসে আনতে হবে, তাই না? জি স্যার। তাহলে নিডলটাকে নিচু করে সে হচ্ছে ভিটামিনের সারফেসে নিয়ে আসতেছে, দেখো এই যে ভিটামিনের সারফেসে নিয়ে আসলো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এরকম হতে পারে যে নিডলটা সম্পূর্ণ ভিটামিনের সারফেসে লেগে নাই, একটু উপরে নিচে আছে, ঠিক আছে? এখন সাপোজ হচ্ছে একটু পেনিট্রেট করে আছে সাপোজ, ঠিক আছে, এই 1 মিলিমিটারের মতন। 1 মিলিমিটারের মধ্যে রিডিং যদি তোমার আগেই পেনিট্রেট টেস্ট শুরু করার আগেই পেনিট্রেট করা থাকে, তাহলে কি টেস্ট কি তোমার কারেক্ট হবে? তুমি তো মেজারই করতেছো যে ভিটামিনের মধ্যে এই নিডলটা 5 সেকেন্ডে কতটুকু প্রবেশ করতেছে, তাই না? জি স্যার। তো তোমার আগেই যদি একটু পেনিট্রেট করা থাকে তাহলে তো এক্সপেরিমেন্ট আর কারেক্ট হবে না। সেক্ষেত্রে সে কি করতেছে যে এই জায়গায় যেটা বলতেছিলাম যে একটা ফাইন টিউনিং স্ক্রু যেটা ছিল যে নিডলকে উপর নিচ করার জন্য, ঠিক আছে, ওইটা দিয়ে সে কি করবে, এই যে ফাইন টিউনিং স্ক্রু যেটা বলতেছিলাম যে এই পাশে এই ফাইন টিউনিং স্ক্রু দিয়ে নিডলকে কি করতেছে সে উপর নিচ করে নিচ্ছে, একবারে সারফেসের মধ্যে নিয়ে আসতেছে, তাই না? বুঝা যাচ্ছে? জি স্যার। এটা কি করতেছে এই স্ক্রুটা দিয়ে করতেছে।
যেটা বলতেছিলাম ফাইন টিউনিং স্ক্রু যেটা ছিল, এই যে এই ফাইন, এটাকে কি বলতেছি আমরা, ফাইন টিউনিং স্ক্রু, যেটা দিয়ে হচ্ছে নিডলটাকে একবারে সারফেসে নিয়ে আসছে। ঠিক আছে। আচ্ছা, পরে কি করতেছে একটু আমরা দেখি। আমরা এই জিনিসগুলো আবার ডিটেল ইলাবোরেট করব একটু পরেই। সারফেসে নিয়ে আসলো, ওকে। এখন দেখো এই যে তোমার এই সাইডের ইনস্ট্রুমেন্টটা দেখতেছো, দেখো এটা দিয়ে আমরা কি বলতেছিলাম যে তোমার হচ্ছে টেস্ট করবো কি 5 সেকেন্ডে নিডলটা বিটুমিনের মধ্যে কতটুকু প্রবেশ করে। এইটা দিয়ে তুমি অটোমেটিক্যালি হ্যান্ডেল করতে পারো 5 মিনিট টাইম। এটার মধ্যে তোমার হচ্ছে এরকম করে সেট করাই থাকে যে তুমি যখন মেশিনটা অন করবা তখন কি এটা 5 সেকেন্ড চলবে। 5 সেকেন্ড চলার সময় এই নিডলটা 5 সেকেন্ডে কি যতদূর ভিটামিনের মধ্যে যায় তার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই ভিটামিনের মধ্যে ইনসার্ট করবে। ঠিক আছে, দেখি আমরা টেস্টটা। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখা দিয়েছে, দেখো যখন ভিটামিনের সারফেসটা নিডলটা নিয়ে আসা হয়েছিল তখন তার রিডিং ছিল কত, 200, তাই না? 200 নাকি? জি স্যার। আচ্ছা, এখন দেখি কি করতেছে। এখন হচ্ছে দেখো সে হচ্ছে এই এটা অন করে দিচ্ছে, সুইচটা অন করে দিচ্ছে 5 সেকেন্ডের জন্য। এটাতে কিন্তু তোমার হচ্ছে 5 সেকেন্ড, যেমন যেটা বলতেছিলাম এই ইনস্ট্রুমেন্টটা কি ম্যানুয়াল হতে পারে, সেক্ষেত্রে 5 সেকেন্ড তুমি স্টপ ওয়াচ দিয়ে ধরে দেন হচ্ছে 5 সেকেন্ড ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়। কিন্তু এটা অটোমেটিক ডিভাইস, তোমার ইনস্ট্রুমেন্ট মানে যখন তুমি স্টার্ট বাটন অন করতেছো 5 সেকেন্ড মেশিনটা চলবে, 5 সেকেন্ড পর কি অটোমেটিক্যালি কি নিডল ইনসার্শনটা অফ হয়ে যাবে। এসে হচ্ছে এটা অন করে দিল, অন করার সাথে সাথে দেখো নিডলটা কি তোমার বিটুমিনের মধ্যে চলে যাচ্ছে, তাই না? জি স্যার। এখন বিটুমিনের মধ্যে যাওয়ার পর এখন 5 সেকেন্ড পর এটা কি অটোমেটিক্যালি তোমার হচ্ছে ইনস্ট্রুমেন্টটা অফ হয়ে যাবে। 5 সেকেন্ড হইলো, তোমাকে আর কিছু করতে হবে না। এখন হচ্ছে দেখো 5 সেকেন্ড হইলো। এখন দেখো এই জায়গায় একটু ভালো করে যদি খেয়াল করো, এই জায়গায় খানিকটা একটা গ্যাপ মনে হচ্ছে, তাই না? হ্যালো, জি স্যার। এরকম একটা গ্যাপ মনে হচ্ছে না? জি স্যার, দেখাচ্ছি। এই গ্যাপটাই আসলে কি, পেনিট্রেশন ভ্যালু। এই গ্যাপটাই আসলে হচ্ছে কতটুকু পরিমাণ নিডলের কতটুকু পরিমাণ বিটুমিনের মধ্যে প্রবেশ করছে। কি বলছে, বোঝা গেছে? তাহলে এই রিডিংটা এখন এই যে গ্যাপের রিডিংটা এটা কিভাবে নিব একটু ভালো করে যদি খেয়াল করো তো দেখো কি করতেছে সে। এই যে উপরে একটা ই আছে, এটার মধ্যে যদি চাপ দেয় তাহলে কি, এই যে এটা বলি যে এটার মধ্যে যদি চাপ দেয় তাহলে কি এই যে এই দণ্ডটা এটা কি নিচে নামবে। আর হচ্ছে এটা যতটুকু নিচে নামবে, এই যে এইটা যতটুকু নিচে নামবে এই ডায়াল গেজটা তত কি তোমার হচ্ছে ডানে সরে যাবে। কি বলছো, বোঝা গেছে? হ্যালো, জি স্যার। এটার মধ্যে কি হাত দিয়ে প্রেসার দিবে, হাত দিয়ে প্রেসার দিয়ে এই যে সারফেসটা, এই সারফেসটা নিডলের যে টপ সারফেস এটাতে নিয়ে আসবে। এখন এখানে যতটুকু ডিসটেন্স অতিক্রম করবে সেটা কি কতটুকু ডিসটেন্স এই যে তোমার ডায়াল গেজটা কি ততটুকু ডানে সরে যাবে। ঠিক আছে, আমরা দেখি তাহলে কি হচ্ছে, কি করতেছে। এই যে এই সে চাপ দিয়ে নিচে নামাচ্ছে, তাই না? নিডলের সারফেসে নিয়ে আসতেছে এই ইটাকে, এই যে। আচ্ছা, এটা চাপ দেওয়ার সময় একটা খেয়াল রাখতে হবে যেন উপর থেকে যখন চাপ দিয়ে তুমি দণ্ডটাকে নিচে নামাচ্ছ নিডলের উপর যেন প্রেসার না পড়ে। যদি নিডলের উপর প্রেসার পড়ে সেক্ষেত্রে কি নিডলটা কি তোমার প্রেসারের কারণে কি আরো নিচে মানে ভিটামিনের মধ্যে ইনসার্ট হয়ে যাবে, আরো ভিটামিনের মধ্যে ঢুকে যাবে, তাই না? সেক্ষেত্রে তোমার রিডিং এর মধ্যে কি এরর চলে আসবে। সো যখন তুমি এটার সারফেসে তুমি হচ্ছে নিয়ে আসতেছো তখন এইভাবে খেয়াল রাখতে হবে যেন আস্তে আস্তে তুমি কি এটার সারফেসে নিয়ে আসবা। কি বলছি বুঝতে পারছো? এই এই নিডলের উপর যেন কোনো প্রেসার না পড়ে। ঠিক আছে, তাহলে এই সারফেসে নিয়ে আসলো। সারফেসে নিয়ে আসার পর দেখো এই জায়গায় আগে ছিল 200, এখন হচ্ছে 263 বা এরকম কিছু একটা, তাই না? আর রিডিংটা দেখি 261 2 3 4 5 65 এর মতন, তাই না? তাহলে 265, তাহলে নিডলের মধ্যে কতটুকু প্রবেশ করছে ডায়াল গেজ থেকে? কি বলতেছে ডায়াল গেজ 65 পরিমাণ, তাই না? হ্যালো, জি স্যার। আগে ছিল নিডল যখন তোমার হচ্ছে একবারে ইনিশিয়ালি ডায়াল গেজ ছিল 200 এ, এখন নিডলের সারফেসে নিয়ে আসার পর এটা রিডিং দেখাচ্ছে হচ্ছে কত 265। দ্যাট মিন্স হচ্ছে পেনিট্রেশন ভ্যালু কত হইলো 65 65। এখন এই 60 এই যে তোমার রিডিংটা দেয়া আছে এটা হচ্ছে মিলিমিটারের 10 গুণ করে তোমার এই রিডিংটা দেখাচ্ছে। কি বলছি বুঝতে পারছো?
অনেকটা বলতে পারো যে অ্যাম্পলিফাই করে দেখাচ্ছে যে 1 মিলিমিটার যদি হয় সেটা এই ডায়াল গেজের মধ্যে সেটা কি 10 মিলিমিটার। কি বলছি বুঝতে পারছো? তাহলে বলো পেনিট্রেশনের ভ্যালু যদি 65 হয় সেটা কতটুকু প্রবেশ করছে? বা 6.5। 6.5 মিলিমিটার, তাই না? জি স্যার। তাহলে এই জায়গায় পেনিট্রেশনের ভ্যালু কত? 6.5 মিলিমিটার। মিলিমিটার। এইরকম এইরকম করে আমাদের হচ্ছে 3টা টেস্ট করতে হয়। পেনিট্রেশন ভ্যালু বের করার জন্য অ্যাট লিস্ট 3টা টেস্ট করতে হয়। কি বলছি বোঝা গেছে? তাহলে অ্যাট লিস্ট 3টা টেস্ট করি যদি, তার জন্য আবার কনসিডারেশন আছে। তুমি যে কোনো ভাবে 3টা টেস্ট করলে হবে না। সাপোজ এখানেই দেখাই, এই হচ্ছে আমাদের কন্টেনারটা টপ, এর মধ্যে সাপোজ বিটুমিন আছে। আচ্ছা, এই হচ্ছে গোল হয় নাই, এই কন্টেনারের টপ বিটুমিন আছে। তাহলে 3টা টেস্ট যখন তুমি পেনিট্রেশন টেস্ট করবা, তখন সাপোজ একটা রিডিং এই জায়গায় নিলা, আরেকটা রিডিং এই জায়গায় নিলা, আরেকটা রিডিং এই জায়গায় নিলা, তাহলে কিন্তু হবে না। কি বলতে বুঝতে পারছো? কিভাবে নিতে হবে? একটা রিডিং থেকে আরেকটা রিডিং এর ডিসটেন্স, 3টা রিডিং নিব তো নাকি? একটা রিডিং থেকে আরেকটা রিডিং এর ডিসটেন্স যেন অ্যাট লিস্ট 10 মিলিমিটার হয়। কি বলছি বোঝা গেছে? জি স্যার। একটা রিডিং থেকে আরেকটা রিডিং এ 3টা রিডিং যে নিব, এই 3টা রিডিং এর ডিসটেন্স, পরস্পরের ডিসটেন্স অ্যাট লিস্ট 10 মিলিমিটার হতে হবে। এবং এই যে তোমার কন্টেনারের এজ, এই কন্টেনারের এজ থেকে এই যে নিডলের যে জায়গায় তুমি পেনিট্রেশন ভ্যালু বের করতেছো সেটার ডিসটেন্সও কি 10 মিলিমিটারের কম হতে পারবে না। কেন হতে পারবে না? কারণ হচ্ছে যে তুমি যদি সাপোজ এই জায়গায় রিডিং নিছো, এখন আরেকটা রিডিং যদি এই জায়গায় নাও, তাহলে কি এই রিডিং এর প্রভাবে এই জায়গায় তো আগেই নিডল ঢুকানোর কারণে কি পাকা হয়ে আছে একটু, এই জায়গায় যদি নিডল ঢুকাও সেক্ষেত্রে কি সে কি অতি সহজে কি মানে ট্রু ভ্যালু যা হওয়ার কথা তার চেয়ে বেশি রিডিং দেখাবে। যার কারণে একটা নিডলের ডিসটেন্স থেকে আরেকটা নিডলের পেনিট্রেশনের ডিসটেন্স যেন অ্যাট লিস্ট 10 মিলিমিটার হয়। 10 মিলিমিটার বা তার চেয়ে বেশি হলে সমস্যা নাই, কিন্তু কম কম যেন না হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেস্টের প্রসিডিউর। এখন 3টা টেস্ট করে যদি আমি রেজাল্ট নিই, সাপোজ রেজাল্ট নিচ্ছি, সাপোজ একটা টেস্ট করে একটু আগে পাইলা কত? 65, তাই না? পেনিট্রেশন ভ্যালু কত পাইলা? 65, তাই না? জি স্যার। তাহলে এটা দেখো তো কোন রেঞ্জে আছে? 0 থেকে 49, 50 থেকে 149, 150 থেকে 249, গ্রেটার দেন 250, কোন রেঞ্জের স্যার মধ্যে ওটা পড়ছে? 6.5 মিলি। পেনিট্রেশন ভ্যালু 65 কিন্তু পেনিট্রেশন কত? 6.5 মিলিমিটার। কি বলছি বুঝা গেছে? তাহলে পেনিট্রেশন ভ্যালু 65 কোন রেঞ্জে? এই রেঞ্জে না? সেকেন্ড টাইম। জি স্যার। আচ্ছা, এখন এই যে 3টা টেস্ট করলাম পেনিট্রেশনের, সাপোজ 3টা টেস্ট করতে হবে, একটা টেস্ট তো দেখানো হয়েছে, তাই না? সিমিলারলি কি আরো 2টা রিডিং নেওয়া যাবে না? জি স্যার। আচ্ছা, এই যে 3টা রিডিং নিলাম, এই 3টা রিডিং এর সাপোজ একটা আইলো 60, একটা আসলো 65, একটা আসলো 63। এখন বলো সবচেয়ে লোয়েস্ট পেনিট্রেশন ভ্যালু কত এই জায়গায়? 60। 60। সবচেয়ে ম্যাক্সিমাম কত? 65 65। এখানে বলে দিয়েছে যদি পেনিট্রেশন ভ্যালু 50 থেকে 149 এর মধ্যে থাকে, তাহলে ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট এন্ড লোয়েস্ট ডিটারমিনেশন কত? 4 4। তাহলে বলো টেস্টটা কি হয়েছে? না স্যার না। হয় নাই। তাহলে হওয়া উচিত ছিল কি যদি এরকম থাকে যে 60, একটা হচ্ছে 60, একটা কি 61, একটা 63, তাহলে কি তাহলে কি আমাদের রেজাল্টটা ঠিক আছে, তাই না? জি স্যার জি। কি বলতে বুঝতে পারছে? কি বলতেছে? ইফ অ্যাপ্রোপ্রিয়েট টলারেন্স exceeded, ignore all results, repeat the test. কি বলতে বোঝা গেছে? আবার স্যার বলবো এটা বুঝি নাই। যদি তোমার এই যে লিমিটেশন কত? 4, তাই না? ম্যাক্সিমাম দুইটা মানে ম্যাক্সিমাম আর মিনিমাম রিডিং এর ডিফারেন্স কত? 4। যদি 50 থেকে 149 এর মধ্যে রিডিং হয়, তাই না? জি স্যার। যদি 4 লিমিটকে ম্যাক্সিমাম এবং মিনিমাম রিডিং এর ডিফারেন্স 4 এর চেয়ে বেশি হয়, তাহলে কি এই টেস্ট ডিসকার্ড করে আবার নতুন করে টেস্ট করতে হবে। এটাই বলছে, তাই না? স্যার 3টা রিডিং আবার নিব? আবার নিয়ে ইগনোর অল রেজাল্টস, রিপিট দ্য টেস্ট। কি বলছি বুঝা গেছে? আচ্ছা, জি। এখন যদি রেজাল্ট সাপোজ হলো 45, তুমি ওই যে 65 যেটা পাইছো ওইটার জায়গায় পাইলে 45, তাহলে কি ডিফারেন্স কত হতে পারবে? ম্যাক্সিমাম 2। 2। এখন পেনিট্রেশন ভ্যালু কোনটা হবে? সাপোজ হচ্ছে তুমি একটা পাইছো 65, একটু আগে যেটা দেখলা, একটা পাইলা 67, আরেকটা পাইলা 64। এখন পেনিট্রেশন ভ্যালু হবে
এই তিনটার যোগফলের এভারেজ। তাহলে যোগফল করো তো কত আসে? 65 আর 67 আসে 132 আর 64, তাহলে কত আসে? 132 আর 64 কত? 196 নাকি? 196 বাই 3 করলে কত আসে? 65.33 65.33 65.33 আসে, তাই না? জি স্যার। তাহলে বলতেছে রিপোর্ট টু দ্য নিয়ারেস্ট হোল ইউনিট। তাহলে তুমি কি করবা? 65.33 রে কততে রাউন্ডিং করবা? 65 point 65 পয়েন্ট নিয়ারেস্ট হোল ইউনিট কে 65.33 66 65.33 নিয়ারেস্ট কে 66 নাকি 65? 5 5.5 65 তো ফ্র্যাকশন, 65.5 তো ফ্র্যাকশনই হইলো, তাই না? হোল ইউনিট তো হইলো না, তাই না? 66 তাহলে কত? 65 আরে 65.33 এটা কি তাহলে স্যার 65 এ যাবে স্যার। 65 65 হ্যাঁ এ nearest যাবে। 65 হ্যাঁ রেজাল্ট হবে 65। কি বলছো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন তোমরা যদি একটু খেয়াল করো, এই জায়গায় আরেকটা কথা বলে দিছে। প্রিসিশনে যদি আসো, আমরা পেনিট্রেশন ডিটারমিন, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবা। তোমাদের বিভিন্ন ভাইবা বোর্ডে টাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে যে পেনিট্রেশন টেস্ট ডিটারমিনেট করছো, এটা কততে করা হয়? বুঝতে পারছো কততে করা হয়? 25 ডিগ্রি 5 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াসে পেনিট্রেশন টেস্ট করা হয়, ঠিক আছে? এই জিনিসটা যেন বললা হয়। এখন দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এটা তো আমরা জানি, তাই না? হ্যালো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করতে পারি না? জি স্যার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করি? এই তিনটা সাপোজ, হ্যাঁ, তাদের এভারেজ কত? 64 নাকি? হ্যালো, জি স্যার। তাহলে এই তিনটা রিডিং এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যাবে না? পারো তো নাকি? স্যার ভুলে গেছি স্যার। ভুলে গেলে হবে? এভারেজ কত বলো? 64 না? জি স্যার। জি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশন কি ছিল? এভারেজ থেকে কত ডেভিয়েট করতেছে, তাই না? 64 মাইনাস 63 আবার 64 এরকম হ্যাঁ, করে। তাহলে কত? 63 মাইনাস 64 কত? 1, তাই না? 1 -1 0 আর কত? 1 1, তাই না? তাহলে মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হ্যাঁ। মানে কি বলো তো? রুট ওভার কি ছিল? স্কয়ার রুট, রুট তাই না? ওভার 64 স্কয়ার জি রুট স্যার। কি ছিল বলো তো, দেখি পারো কিনা। এভারেজ যে ভ্যালু, তাই না? 64 মাইনাস এভারেজ মাইনাস হচ্ছে কি? এভারেজ পেনিট্রেশন ফার্স্ট ভ্যালু মাইনাস পেনিট্রেশনের ভ্যালু, তাই না? জি স্যার। এটার কি করতে হবে? n-1 দিয়ে ভাগ করতে হবে, তাই না? নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এটাতে জি স্যার। এখানে কি তাহলে তোমার হচ্ছে যে এটার কিন্তু অনেক সময় এটার স্কয়ার ইউজ করা হয়। স্কয়ার কেন ইউজ করি বলো তো? মাইনাস ভ্যালু যেটা আসে সেটাকে মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, এই জন্য হচ্ছে। আচ্ছা, তোমাদের মানে একটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করে একটু দেখবা, ঠিক আছে? হ্যালো, এটা কিন্তু ফর্মুলা ডিভাইডেড বাই n-1 ফর্মুলা ছিল, ঠিক আছে? এটা ম্যাথমেটিক্সে তোমরা করে আসবে, এটা আহামরি কিছু না। ম্যাথমেটিক্সে তোমাদের সারা জীবনী কাজে, এই যে তোমার মানে স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি, এই জিনিসগুলো তোমাদের সারা জীবনী কাজে লাগবে। তো এই জিনিসগুলো একটু কারো যদি খেয়াল না থাকে একটু জ্বালাই করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি বলতে চাচ্ছি। তাহলে এই জায়গায় দেখো বলতেছে যে 25 ডিগ্রি সেলসিয়াসে আমরা হচ্ছে যখন মানে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যখন টেস্টটা করব, তখন একই ল্যাবরেটরিতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পার্থক্য হতে পারে 0.35 আর হচ্ছে তোমার দুইটা ভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করলে এই যে রেজাল্টের ভেরিয়েশনটা যেটা আসছে, হ্যাঁ, এই রেজাল্টটা কি 1.4 ইউনিট পর্যন্ত কি ক্যারি করতে পারে। কি বলছি, বুঝা গেছে? হ্যালো, জি দ্যাট স্যার মিন্স কি, তোমাকে যদি আমি বলি সাপোজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু আসলো কত? 0.6, হ্যালো, জি জি স্যার। 0.6 আসলো, তাহলে একই ল্যাবের মধ্যে বা একই ল্যাবের মধ্যে এটা ভেরি করে আমরা হচ্ছে আমাদের সাপোজ পেনিট্রেশনের ভ্যালু আসলো 64, তাহলে একই ল্যাবের মধ্যে এটা ভেরি করতে পারে 0.35 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইনটু 0.6 প্লাস মাইনাস এত পর্যন্ত ভ্যারি করতে পারে। কি বলছি, বুঝা গেছে? আর দুইটা ভিন্ন ল্যাবরেটরি হলে কি হবে? এই 1.34 এর জায়গায় কি হবে? 1.4। এই বুঝতে পারছো তোমরা আমি কি বলছি? জি স্যার আচ্ছা,
দ্যাট মিন্স তুমি সাপোজ 64 রেজাল্ট পাইলা, তাহলে আবার যদি তুমি একই ল্যাবরেটরিতে টেস্টটা করো তাহলে সেটা রেজাল্ট কত হতে পারে? হ্যালো, প্লাস মাইনাস 64 প্লাস মাইনাস এর মধ্যে রেজাল্টটা পাবা। আর যদি ভিন্ন দুটো ল্যাবরেটরিতে টেস্ট করো সেক্ষেত্রে কত হবে? 64 প্লাস মাইনাস 1.4 ইনটু 0.6 যেটা আসে, ঠিক আছে? দ্যাট মিন্স এর মধ্যে রেজাল্টটা পাবা। কি বলতে বুঝা গেছে? তাহলে এটা যদি করি তাহলে এটা আবার একটু বলেন। আচ্ছা, একটা সেম ল্যাবরেটরিতে তুমি আগে বলো 0.35 ইনটু 0.6 করলে কত হয়, এটা আগে বলো, পরে আমি বলতেছি। স্যার 0.21 0.21 দ্যাট মিন্স 0.21 মানে কি 64 থেকে 0.21 বিয়োগ করলে কত আসে? 63.79। এটা রাউন্ডিং করলে কি 64 আসে আলটিমেটলি, তাই না? জি স্যার। তো দ্যাট মিন্স হচ্ছে তুমি অন্যান্য ল্যাবরেটরিতে যদি টেস্ট করো তাহলে তোমার রেজাল্ট কতর মধ্যে পাইতে হবে? 63.77 থেকে 64.21 পর্যন্ত পাইতে হবে। এর মধ্যেই তোমার পরবর্তীতে টেস্ট করলেও কি সেম ভিটামিন দিয়ে রেজাল্টটা এর মধ্যে থাকবে। কি বলতে বুঝা গেছে? জি স্যার। যদি আরেকটা ল্যাবরেটরিতে যে সেম স্যাম্পলটা টেস্ট করো সেই ক্ষেত্রে রেজাল্টটা হতে পারে 1.4 এর 0.6 দিয়ে গুণ করে বলো তো কত আসে? 0.84 0.84। সেক্ষেত্রে 0.64 থেকে 0.84 বাদ দিলে কত হয়? 63, তাই না? দ্যাট মিন্স হচ্ছে আরেকটা ল্যাবরেটরিতে যদি সেম স্যাম্পলটা টেস্ট করো রেজাল্টটা কি 63 থেকে 65 এর মধ্যে ভ্যারি করবে। দ্যাট মিন্স 63 হতে পারে, 64 হতে পারে, 65 হতে পারে। কথা কি ক্লিয়ার? জি তাহলে যেই জিনিসটা তোমাদের করতে হবে, এই জায়গায় আমি তোমাদেরকে সাপোজ 3টা ডাটা দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যালো, জি স্যার 3টা ডাটা একটু লিখে নাও। কত কত? হ্যাঁ প্রথম ডাটা হচ্ছে 50, সবার জন্য একই, 50, 53, 54। 53 হ্যাঁ, 50, 53, 54। তাহলে এটা কোন রেঞ্জে পড়ছে? স্যার 2 নাম্বার 4 দুই 4 নাম্বার রেঞ্জে, তাই না? তাহলে কি ম্যাক্সিমাম ডিফারেন্সটা দেখো তো, আমি যে ডাটা দিয়েছি তার মধ্যে কত 4 ম্যাক্সিমাম? আসে। তাহলে কি 4 টেস্ট স্যাটিসফাইড, তাই না? জি স্যার। তাহলে এখন তোমরা পারবা না পেনিট্রেশন ভ্যালু বের করতে? আর ভ্যালু গুলো যদি এরকম আসতো 49 50 51 তাহলে তো 49, 50, 51, তাহলে তো জি, স্যার। এটা কি 2 এর মধ্যে তো থাকতেছে, তোমার তো সমস্যা নাই, তাই না? না স্যার 49 রেঞ্জটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে না। স্যার এটা তো রেঞ্জ চেঞ্জ হয়ে যেতেছে স্যার। হ্যাঁ, রেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারতো। সেক্ষেত্রে ধরো তোমার ডিফারেন্সটা কত আসে? এই জায়গায় 2 আসছে, তাই না? জি জি স্যার। স্যার। তাহলে 2 কিন্তু দেখো ম্যাক্সিমাম ডিফারেন্স 2 হতে পারে 49, তাই না? জি স্যার। কি বলছি বুঝতে আর পারছো? যদি এরকম হতো 49 50 আর যদি 52 সাপোজ 3 হয়ে যাইতো সেক্ষেত্রে একটু ঝামেলা, সেক্ষেত্রে রেঞ্জের মধ্যে যেহেতু পড়তেছে না আমাদের একটু ঝামেলায় পড়তে হতো, না? কি বলছি বুঝতে পারছো? সেক্ষেত্রে হয়তো অন্য কোনো গাইডলাইন ফলো করতে হবে, এটা এই যে ডিফারেন্সটা ফলো করা যাবে না। কি বলছি বুঝা গেছে? জি হ্যালো, স্যার। জি স্যার। আচ্ছা, এত তখন ক্রিটিক্যাল। স্যার আমি কোন রেঞ্জে ফেলাবো এটা? আচ্ছা, তখন তোমার সেফার কোনটা বলো তো? 0 থেকে স্যার 49। 49 জি স্যার। 0 থেকে 49 কি সেফার কন্ডিশন, তাই না? জি কি বলছি বুঝা গেছে? জি স্যার ডিফারেন্স যত কম হবে আমরা কি এক্সপেক্ট করি যে ডিফারেন্স যত কম হবে টেস্ট তত ভালো হবে, তাই না? ওকে আচ্ছা, এখন দেখো তো পেনিট্রেশন টেস্টটা সম্পর্কে তোমরা কি মোটামুটি ধারণা পাইছো কিভাবে টেস্টটা করে? জি জি স্যার। স্যার মানে এক্সপেরিমেন্টটা কিভাবে করতেছে, বা আমরা এই যে কিভাবে হচ্ছে 10 মিলিমিটার পর্যন্ত অ্যাট লিস্ট যেন 10 মিলিমিটার ডিসটেন্স থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো তো বোঝা গেছে নাকি? জি স্যার। আচ্ছা, এই জায়গায় ভিডিওটা আবার যদি একটু রান করি, দেখো যখন সেকেন্ড বার আবার যখন নিডলটা একই অ্যাসেম্বলিটা যখন আবার পেনিট্রেশনের ভ্যালুটা নিবে তখন এই যে নিডলটা যেটা ছিল নিডলটা কিন্তু খোলা যায়, ঠিক আছে? হ্যালো, জি স্যার। নিডলটা কিন্তু খোলা যায়। নিডলটা খুলে কি করতে হবে? একবার পেনিট্রেট করার পর সেটা কি তোমার ভিটামিন দিয়ে মেখে যাবে, তাই না? সেক্ষেত্রে সেই ভিটামিনটা কি তোমার মুছে নিতে হবে সেকেন্ড বার যখন টেস্ট করবা। কি বলতে বুঝা গেছে? না হলে স্যার। কিন্তু যেই টেস্ট দ্বিতীয়বার যে টেস্টটা করবা সেটা এই যে ভিটামিনটা এই তোমার হচ্ছে নিডলের গায়ে লেগে আছে তার কারণে রেজাল্টে কিন্তু ভুল আসবে, ঠিক আছে? এই জায়গায় যেটা বলতেছে একটু খেয়াল করতে হবে যে সবগুলো একটা থেকে আরেকটা ডিসটেন্স কত হতে হবে? অ্যাট লিস্ট 10 মিলিমিটার, তাই না? 10 মিলিমিটার আচ্ছা, থেকে বেশি হবে না। এখন তোমাদের
এই যে এখানে কি করতেছে, সে হচ্ছে নিডলটা খুলে নিচ্ছে, নিডলটা বা খুলে নিল বা এমনি মুছে নিল, ঠিক আছে। নিডলটা বারবার কি এবার টেস্ট করার সময় কি নিডলটা বারবার মুছে নিতে হবে, বুঝা গেছে আমার কথা? জি স্যার। ওকে, আচ্ছা এই জায়গায় তাহলে মোটামুটি টেস্টটা সম্পর্কে আমরা একটা ধারণা পাইলাম। এখন বলো আমি যে ভ্যালুগুলো দিছি ওইগুলো কি পেনিট্রেশন ভ্যালু, তাই না? জি স্যার। তাহলে বলো পেনিট্রেশন কত, মানে পেনিট্রেশন টেস্টের মাধ্যমে তুমি পেনিট্রেশন কত পাইলা? 5, 5.3 আর কত 5.4 মিলিমিটার পেনিট্রেট করবে? স্যার। একটাই হচ্ছে 5 আর একটা হচ্ছে 5.3 আর একটা হচ্ছে না, 5.4। এটা তোমার যেটা টেস্ট বললাম ওইটার মধ্যে কতটুকু এভারেজ করবে, এভারেজ করলে কি মোটামুটি 52 এর মতো 52 বের হবে, ঠিক আছে। তাহলে বলো যে পেনিট্রেশন ভ্যালু 52, কিন্তু নিডলটা ভিটামিনের মধ্যে কতটুকু প্রবেশ করছে? 5.2 millimeters. 5.2 মিলিমিটার। এখন বলো যে পেনিট্রেশনের ভ্যালু যদি বেশি হয় তাহলে ভালো নাকি কম হলে ভালো? কম হলে ভালো। কম হলে ভালো না বেশি হলে ভালো এখন আমরা বলতে পারতেছি না, এক এক কন্ডিশনের জন্য কি এক এক ধরনের ভিটামিন কি আমরা ইউজ, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তবে মানে অনেক কম হওয়া ভালো না, আবার অনেক স্টিফ হওয়া কি আমরা প্রেফার করি না, তাই না? জি স্যার। এখন তবে যে জিনিসটা বোঝায় যে তোমার হচ্ছে পেনিট্রেশন যদি অনেক কম হয়, কনসিস্টেন্সি কি অনেক বেশি হয়, তবে সেই পেনিট্রেশন ভ্যালু যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে কি সেটা আমাদের জন্য ডিজায়ারেবল না, টু সার্টেন কন্ডিশন, ঠিক আছে। যে কোন কন্ডিশনে আমরা মানে হচ্ছে ভিটামিন দিয়ে কি করি আমরা বাইন্ডার ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি, তাই না? জি। আবার কি করি ফিলার ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি, তাই না? জি স্যার। তো কোন কন্ডিশনে কি জন্য ইউজ করতেছি এগুলোর উপর আসলে তোমার পেনিট্রেশনের ভ্যালুটা ডিপেন্ড করে। এখন বলো তো যে তোমার যে ওই যে পেনিট্রেশন ভ্যালু 52 পাইলা, আমি একটা কথা বলতেছিলাম যে ভিটামিনের গ্রেডের কথা, তাই না? যে গ্রেড এত, গ্রেড 30 থেকে 40, গ্রেড এত থেকে এত, ঠিক আছে। এই জিনিসগুলো আসলে ডিপেন্ড করে বলতেছিলাম কার উপর, এই যে পেনিট্রেশন ভ্যালুর উপর, তাই না? কি বলছি বোঝা গেছে? হ্যালো, তাহলে এই যে পেনিট্রেশন ভ্যালুটা কত আসতেছে এটা আসলে ডিপেন্ড করতেছে কি বলতেছিলাম এই গ্রেডের উপর, তাই না? এই গ্রেডটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই পেনিট্রেশন পেনিট্রেশনের ভ্যালুর উপর। তাহলে একটা সাপোজ হচ্ছে 30 এই পেনিট্রেশনের গ্রেড যদি হয় এই 35 মিলিমিটার, তাহলে তার গ্রেড হবে 30 থেকে 40। সাপোজ পেনিট্রেশনের গ্রেড মানে পেনিট্রেশনের হইলো তোমার এই যে ভ্যালু হইলো 41, তাহলে তার গ্রেড হবে 40 থেকে 50। এখন সাপোজ কোনো কিছুর হইলো পেনিট্রেশন ভ্যালু হইলো 50, সেক্ষেত্রে 52 পাইলে যেরকম, তাহলে তার গ্রেড হবে কি 50 থেকে 60। 50 to এখন 60. এক এক জায়গায় বা এক এক কন্ডিশনে, ঠিক আছে, যেমন ইউকে তে বা ইউএসএ তে তোমার এক এক কন্ডিশনে কিন্তু তোমার গ্রেড কিন্তু ডিফাইন করা আছে, এত থেকে এত হইলে এই গ্রেডের উপর, এত থেকে এত হইলে এই গ্রেডের উপর। কি বলছি বোঝা গেছে? হ্যালো, এখন আমি যেটা বললাম এটা কি, এই উদাহরণটা দিলাম এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুসারে। যেমন আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে তোমার হচ্ছে যদি আমি বলি যে গ্রেড 50 থেকে 60 হতে পারে, তারপর হচ্ছে এই 90 থেকে 100 হতে পারে, তারপর হচ্ছে 175 থেকে 220, গ্রেড 200 এর পেনিট্রেশন ভ্যালু হয় 175 থেকে 225, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে এই যে পেনিট্রেশন ভ্যালু তুমি যদি বের করো, এখন এক একটা স্ট্যান্ডার্ড অনুসারে তুমি কি এক এক ভাবে, যেহেতু এক একটা স্ট্যান্ডার্ডে গ্রেড ডিফাইন করছে, তাহলে তুমি কি বলতে পারবা যে এটা এত গ্রেডের ভিটামিন, তাই না? কথাই ক্লিয়ার নাকি বুঝো নাই? হ্যালো, স্যার আবার একটু বললে ভালো হয়, এই ভ্যালুটাই কি আসলে গ্রেড? এই ভ্যালুটা দিয়েই আসলে গ্রেড নির্ধারণ করে। কি বলতে বোঝা গেছে? এখন এক এক দেশে তোমার হচ্ছে এক এক ম্যানুয়াল, যেহেতু ব্রিটিশ স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, তাহলে এক এক জায়গায় একটা সার্টেন রেঞ্জকে এক এক গ্রেড বলা হয়েছে। কি বলতে বোঝা গেছে? হ্যালো, তাহলে এক এক স্ট্যান্ডার্ডে বিভিন্ন স্ট্যান্ডার্ডে যদি যাই সেক্ষেত্রে কি আমরা কি করতে পারবো, বিভিন্ন স্ট্যান্ডার্ডে গিয়ে যে আমরা আমাদের ভ্যালু যদি কম্পেয়ার করি, আমরা ওই স্ট্যান্ডার্ড অনুসারে বলতে পারবো যে ব্রিটিশ স্ট্যান্ডার্ড অনুসারে এটা গ্রেড এত, আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে বলতে পারবো যে এটা গ্রেড এত, তাই না? আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাবের মধ্যেই যদি আসি, দেখবা যে ওই যে একটা বলতেছিলাম না নিডলের ওয়েট 100 হতে পারে, নিডলের ওয়েট 50 হতে পারে। আমাদের ল্যাবের মধ্যে সাধারণত 50 ওয়েটের নিডল দিয়ে তোমাদের টেস্টটা করানো হয়, ঠিক আছে। এখন একটা 50 ওয়েটের নিডল দিয়ে যদি টেস্টটা করা হয়, ঠিক আছে, তাহলে পেনিট্রেশন ভ্যালু পাইলা 65। সাপোজ তোমাকে একটু আগে দেখানো হচ্ছিল 65, তাই না? এন্ড 100 ওয়েটের নিডল কি 50 ওয়েটের নিডলের সমানই তোমার হচ্ছে ভিটামিনের মধ্যে ইনসার্টেড হবে না, সমান ইনসার্টেড হবে না। তাহলে যদি তুমি টেস্টটা 100 লোড দিয়ে করতা, সেক্ষেত্রে পেনিট্রেশন ভ্যালু কত হয়ে যেত?
বেশি এই জায়গায় বলে দিছে যে পেনিট্রেশন আন্ডার 100 লোড 100 গ্রাম লোড ইকুয়াল টু পেনিট্রেশন আন্ডার 50 গ্রাম লোড ইনটু রোড টু, তাই না? জি স্যার। তাহলে 50 গ্রাম দিয়ে যে টেস্টটা করবা 100 গ্রাম দিয়ে যে টেস্টটা করবা, ঠিক আছে? তাহলে কি করতে হবে? হ্যালো, জি স্যার। তাহলে 100 গ্রাম দিয়ে টেস্টে কনভার্ট করলে পেনিট্রেশন ভ্যালুরে কত দিয়ে গুণ করতে হবে? 1.414। 1.414। আমি তোমাদের যে ডাটাটা দিয়ে দিছি এটা কতর জন্য? পেনিট্রেশন মানে 100 এর জন্য। যে ডাটাটা তোমাদের দিয়ে দিছি তোমাদের কনভার্ট করতে হবে না তাহলে। হ্যাঁ, 100 এর জন্য। কি বলছো, বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, যদি আমি এই সেম ডাটাটা তোমাদের বলতাম যে আমি 50 লোডের জন্য এই ডাটাগুলো পাইছি, তাহলে পেনিট্রেশন যে ভ্যালুগুলো এগুলোকে কিন্তু কারেক্ট করতে হতো। বলো তো কিভাবে কারেক্টটা করতাম? ওই ভ্যালুর সাথে 1.414 1.1414। তাহলে বলো একটা পাইছি, একটা রেটিং দিছি কত? 52, তাই না? কত দিছি একটা রিডিং গুলো কত দিছি? 50, 53, 54। তাহলে 50 রে 1.414 দিয়ে গুণ করো, কত আসে? 70.7। 70.7। 53 রে গুণ করলে কত আসে? So 74.94. 74.94। পরে 54 রে করো। So 76.36. 76.36। 36. তাহলে দেখো, তাহলে এই টেস্টটা কি রেজাল্ট কি তোমার হচ্ছে মানে স্ট্যান্ডার্ড ফলো করতেছে? Standard vocation. ম্যাক্সিমাম আর লোয়েস্ট এর মধ্যে পার্থক্য কত বলো? 5 হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে কিন্তু এটা স্ট্যান্ডার্ড টেস্ট থাকতেছে না, টেস্ট আবার রিপিট করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সাপোজ তোমার হচ্ছে রেজাল্ট একটা পাইলা 70, একটা পাইলা 72 আর একটা পাইলা 74, গুণ করার পর 1.2 দিয়ে, তাহলে বলো পেনিট্রেশন ভ্যালু তাহলে কত হবে? 72, তাই না? তিনটার এভারেজ, তাই না? কি বলতে বুঝে গেছে? হ্যালো, জি স্যার। এখন 50 দিয়ে যদি তুমি টেস্টটা 50 দিয়ে করো, 50 দিয়ে টেস্ট করার পর তাকে কি করতে হবে? রুট 2 দিয়ে গুণ করে অ্যাকচুয়াল পেনিট্রেশন ভ্যালু বের করতে হবে। জি স্যার। দ্যাট মিন্স পেনিট্রেশন ভ্যালু কতর জন্য বের করতে হবে? 100 এর জন্য, তাই না? ইয়েস স্যার। এখন তোমাদের রিডিং গুলো আমি অলরেডি 100 এর জন্যই দিয়ে দিছি, যার কারণে 1.414 দিয়ে গুণ করে আর রেজাল্ট বের করার দরকার নাই। বুঝা গেছে আমার কথা? জি স্যার। কিন্তু তোমাদের যখন ল্যাবের মধ্যে আহসানুল্লাহ ল্যাবের মধ্যে যখন টেস্ট করবা তখন কি 50 দিয়ে তোমাদের এক্সপেরিমেন্টটা করানো হবে। তাহলে 50 দিয়ে এক্সপেরিমেন্ট করার পর যে রেজাল্ট গুলো পাবা ওইগুলোকে যদি তুমি রোড টু দিয়ে প্রতিটা রেজাল্টকে রোড টু দিয়ে গুণ করো তাহলে কি অ্যাকচুয়াল পেনিট্রেশনের ভ্যালু পাবা নাকি? জি স্যার। বুঝা গেছে আমার কথা? জি স্যার। দেন হচ্ছে ওই তিনটাকে কি করবে? যদি তিনটা রেঞ্জের মধ্যে থাকে 3 দিয়ে এভারেজ করে ওই এভারেজের নিয়ারেস্ট ভ্যালু হবে কি? পেনিট্রেশন ভ্যালু। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আমি 100 এ যখন নিয়ে যাব 100 এর জন্য, এরপর যদি আমার ডিফারেন্স 4 না আসে তাহলে কি আমি আবার করব? আবার করতে হবে টেস্ট। বুঝা গেছে? জি স্যার। এখন তোমার যতর মধ্যেই থাকুক ম্যাক্সিমাম আর মিনিমামের পার্থক্য কত হতে হবে? 50 আর 150 এর মধ্যে 4 না? জি স্যার 4। তো 50 তো তোমার অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া না, অ্যাকচুয়াল ক্রাইটেরিয়া কি? 100 দিয়ে করতেছি, তাই না? জি জি। তাহলে পেনিট্রেশন টেস্ট কি বুঝা গেছে? সবাই কি স্যার। বুঝতে পারছো? জি স্যার। সফটেনিং পয়েন্ট। আচ্ছা, পেনিট্রেশন বলতেছিলাম কি? মেজার অফ কনসিস্টেন্সি, তাই না? একটা মানে ভিটামিন কি সফট না কঠিন, তাই না? জি স্যার। সফটেনিং পয়েন্টটাও কিন্তু একটা ভিটামিনের জন্য কনসিস্টেন্সি টেস্ট। তাহলে তোমাকে যদি কোনো ভাইবার মধ্যে জিজ্ঞেস করে যে তোমার হচ্ছে ভিটামিনের কনসিস্টেন্সি টেস্ট কি কি হতে পারে, তুমি যদি বলে দাও যে পেনিট্রেশন টেস্ট হচ্ছে ভিটামিনের কনসিস্টেন্সি টেস্ট, তাহলে কিন্তু অ্যানসারটা মানে হলো না, মানে কমপ্লিট হলো না, তাই না? কি বলছো, বুঝতে পারছো? তাহলে সফটেনিং পয়েন্ট টেস্ট, পেনিট্রেশন ভ্যালু টেস্ট দুইটাই কি কনসিস্টেন্সি টেস্ট। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই জায়গায় একটা টেস্টের নাম বলে দিয়েছে, এটা কি? এটার নাম হচ্ছে রিং এন্ড বল মেথড। এটা খুবই মানে জনপ্রিয় মেথড, যে বা ভাইবার ক্ষেত্রে খুবই জনপ্রিয় মেথড, মানে জনপ্রিয় কোশ্চেন যে তোমার হচ্ছে সফটেনিং পয়েন্ট যে টেস্টটা করো তার অ্যাপারেটাসটার নাম বলো তো। তোমরা কি বলবা? রিং এন্ড বল মেথড, বা যেই মেথডটা ফলো করো এটার নামটা কি বলো তো? কারণ তোমরা ভিটামিনের মধ্যে যতগুলো টেস্ট করবা কোনো টেস্টেরই কিন্তু স্পেশাল নাম নাই এরকম। কি বলছো, বুঝা গেছে?
একটা টেস্টেরই এরকম স্পেশাল নাম আছে, সেটা কি সফটেনিং পয়েন্ট টেস্ট। তো এটার নামটা মনে রাখা তোমাদের দরকার, ঠিক আছে? হ্যালো, জি এটার স্যার। নাম কি রিং এন্ড বল টেস্ট। রিং এন্ড বল কেন বলছে দেখো, আমাকে বলছিলাম যে রিং এন্ড বল কেন বলছে, এটা আমি এই পড়ানোর সময়ই বলবো। এই জায়গায় যদি তোমরা একটু খেয়াল করো, এই যে এটা কি রিং না? হ্যালো, এটা কি রিং। রিং? আর এই জায়গায় দেখো তো মার্বেলের মতন কিছু একটা মনে হচ্ছে, বল। জি স্যার। এই মার্বেলটা কি হয়েছে, যে বিটুমিনটারে নিয়ে নিচে পড়ছে, তাই না? জি নাকি মার্বেলের ওয়েটের কারণে বিটুমিনটা কি বিটুমিনটা নিয়ে নিচে পড়ছে, তাই না? জি। তাহলে এই যে রিং, এই রিং এবং এই যে বল দিয়ে আমরা টেস্টটা করি বলে, মানে মেইন অ্যাপারেটাস বা হচ্ছে মেইন মেজারমেন্টের ইস্যু হচ্ছে এই জায়গায় এই যে রিং আর বল। তাহলে এই জন্য এই টেস্টটার নাম হচ্ছে কি সফটেনিং পয়েন্ট টেস্টের আরেকটা নাম বলে কি রিং এন্ড বল মেথড। বুঝা গেছে? Okay. এখন দেখো এই যে এইখান থেকে, সাপোজ এইখান থেকে কেন বলতেছি পরে তোমরা বুঝতে পারবে, একটু পরেই বুঝতে পারবা। এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে 1 ইঞ্চ বা 2.54 সেন্টিমিটার বা 25.4 মিলিমিটার। কি বলছো বুঝতে পারছো? দেখো ইনিশিয়ালি বলটা সাধারণত কি এই জায়গায় বসানো হয়, হ্যাঁ, বিটুমিনের উপর। তাহলে এই বলটা 2.54 সেন্টিমিটার বা 1 ইঞ্চ বা 25.4 সেন্টিমিটার যখন নিচে পড়ে, তখন বিটুমিনের যে টেম্পারেচার বা উল্টা ভাবে যে বলতে পারি, যে টেম্পারেচারে এই বলটা তোমার এই যে এখানে ছিল, এখান থেকে 2.54 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে বা নিচে পড়ে যায়, ঠিক আছে? ওই বিটুমিনের ওই টেম্পারেচারটাকে বলি কি সফটেনিং পয়েন্ট। ক্লিয়ার? সফটেনিং পয়েন্ট মানে কি বিটুমিনটা এতই সফট যে তোমার হচ্ছে ওই সফট, কতটুকু সফট তার করেসপন্ডিং যে টেম্পারেচার, যেই টেম্পারেচার বিটুমিনের মধ্যে থাকলে বিটুমিনটা এতটাই সফট হবে যে বিটুমিনের উপর যদি কোনো বল রাখিস, বলের কিন্তু একটা ওয়েট থাকতে হবে, যে কোনো বল রাখলে আবার হবে, ঠিক আছে? যদি 1 কেজি একটা বল রাখো একটা সার্টেন বিটুমিনের উপর, আরেকটা যদি একটা মার্বেল রাখো, দুইটা কি মানে সেম টেম্পারেচার বা সেম পরিমাণ বিটুমিনটা যদি নরম হয়, দুইটা কি সেম ডিস্টেন্স অতিক্রম করবে? হ্যালো, না স্যার। একটা সাপোজ বিটুমিন নরম, জি এই স্যার। এই দুইটা প্লেট, একটার মধ্যে 1 কেজি ওজনের একটা বল রাখলা, আর একটা হচ্ছে একটা মার্বেলের সমান বল রাখলা, তাহলে দুইটা রাখার পর দুইটা কি সেম পরিমাণ ডিস্টেন্স এভাবে অতিক্রম করবে? 1 কেজি বল কি অবশ্যই কি বিটুমিনটা বেশি নিচে নিয়ে যাবে, তাই না? জি স্যার। তাহলে এই বলটার কি একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকতে হবে অবশ্যই, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে যেই জিনিসটা বলতেছি সফটেনিং পয়েন্টের ডেফিনেশনটা বলতেছি, ওই টেম্পারেচার, যে টেম্পারেচারে বিটুমিনটা এতটাই নরম থাকবে বা যতটুকু নরম থাকবে বা সফট কনসিস্টেন্সির থাকবে, যার কারণে এই বলটা 2.54 সেন্টিমিটার ডিস্টেন্স অতিক্রম করবে একটা সার্টেন টাইম। কি বলছি বোঝা গেছে? হ্যালো, এই টেম্পারেচারটাকে কি বলবো সফটেনিং পয়েন্ট। হ্যালো, জি স্যার। আচ্ছা, এটা যদি তোমাদের আমি আরো ডিটেল ভাবে এক্সপ্লেন করি তাহলে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হবে আশা করি। দেখো রিং এন্ড বল টেস্ট কি বলতেছে, ইভ্যালুয়েট দ্য কনসিস্টেন্সি অফ বিটুমিনাস বাইন্ডার। দ্যাট মিন্স বিটুমিনাস বাইন্ডারের কি কনসিস্টেন্সি বের করে, তাই না? কনসিস্টেন্সি মানে কি কতটা নরম, তাই না, বা কতটা শক্ত, নাকি? যেই বলটা ইউজ করতেছে সেই বলটা ডায়ামিটার কত? 3/8 ইঞ্চ ডায়ামিটার। হ্যাঁ বলো। স্যার দুইটাই তো হচ্ছে কনসিস্টেন্সি টেস্ট, আমরা যে কোনো একটা করলেই তো পারি। না 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 না, দুইটা আমি এই দুইটা আবার কম্বাইন করবো একটু পরে, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, এখন দেখো স্টিল বলের ওয়েট হচ্ছে মানে ডায়ামিটার কত? 3/8 ইঞ্চ ডায়ামিটার, তাই না? জি হ্যালো, স্যার। জি স্যার। তাহলে তার ওয়েটও কি স্টিলের ইউনিট ওয়েট কত হয়? 490 পাউন্ড পার সিএফটি, তাই না? জানো তো নাকি? পানির ইউনিট ওয়েট কত? স্যার 1000 না স্যার? 1000 কি ইউনিট তো বলতে হবে, কেজি পার মিটার কিউব। বা গ্রাম, সিসিতে কত বা সিজিএস ইউনিটে কত? স্যার সিসিতে স্যার 1
1 গ্রাম পার সিসি, তাই না? জি স্যার। এই যে ইউনিট ওয়েটটা সেটা স্টিলের জন্য কত? 490 পাউন্ড পার সিএফটি। কি বলছি বুঝা গেছে? Yes, sir. মানে ওইটা কি এফটিএস ইউনিট, তাই না? পাউন্ড তারপর ফিট এগুলো কি এফটিএস ইউনিট, তাই না? Yeah. তাহলে একটা 3/8 ইঞ্চ ডায়ামিটারের স্টিল বলের ওয়েট কি মোটামুটি কি একই রকম থাকবে, তাই না? স্টিল বল যদি হয় নাকি? আচ্ছা, এখন কি বলতেছে, হিট ইজ অ্যাপ্লাইড টু দ্য ওয়াটার এন্ড ইটস টেম্পারেচার ইজ রেজড। কি একটু ভালো করে দেখি আমরা। The ring and ball softening point is extensively used to evaluate the consistency of bituminous binder. It is a very simple one consisting of placing a 3/8 inch diameter steel ball on a binder sample placed in a steel ring immersed in a water bath. কথাটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? স্যার মাথার উপর দিয়ে গেল। মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নাই, একটু ভালো করে তাহলে খেয়াল করো। একটা 3/8 ইঞ্চ ডায়ামিটারের স্টিল বল, একটা বিটুমিনাস বাইন্ডার যেটা রাখা হয় কিসের উপর? একটা স্টিল রিং এর উপর, আর হচ্ছে ওয়াটার বাথের মধ্যে বসানো। এটা মানে হচ্ছে, একটু ভালো করে খেয়াল করো, যে এই যে আগের পৃষ্ঠাতে যাই, এখানে এই যে তোমার টেস্টের যে অ্যাপারেটাসটা, ঠিক আছে, এই যে এই রিং এর মধ্যে প্রথমে কি রাখে? বিটুমিন, ঠিক আছে? এই বিটুমিনের মধ্যে উপরে কি রাখে? বল। কি বলতে বোঝা গেছে? জি। এখন এটাকে ডুবাই রাখে কি পানির মধ্যে, পানিরে আবার কি করতে থাকে? হিট দিতে থাকে। এখন পানিরে যদি হিট দেয়, বিটুমিনটা কি গরম হতে থাকবে না? ইয়েস জি, স্যার। স্যার। বিটুমিনটা নরম হতে থাকবে না? ইয়েস স্যার। এক সময় কি এই বলটা কি এই বিটুমিন যখন বিটুমিন নরম হয়ে যাবে, বলটা কি যখন প্রথম দিবে, বিটুমিন কি শক্ত ছিল, বলটা কি নিজের জায়গায় আছে, তাই না? ইয়েস স্যার। কিন্তু যখন হচ্ছে এটার মধ্যে, এটা পানির মধ্যে ডুবাই দিছে, পানি করতেছে হিট, তাহলে কি হবে? পানি কি গরম হতে থাকবে, বিটুমিন কি তার সাথে কি গরম হতে থাকবে, বিটুমিন কি নরম হতে থাকবে তখন, তাই না? ইয়েস স্যার। তাহলে হচ্ছে এই বলটা কি করবে? নিচের দিকে কি এই বিটুমিনটা নিয়ে পড়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটাকে কি বলতেছিলাম? 1 ইঞ্চ বা 2.5 সেন্টিমিটার বা 25.4 মিলিমিটার, তাই না? ও আচ্ছা, জি স্যার। তাহলে যেই টেম্পারেচারে গিয়ে এই বলটা এইখান থেকে এই ডিসটেন্সটা অতিক্রম করে এই বেজের মধ্যে এসে পড়বে, সেই টেম্পারেচার কি বলবো? সফটেনিং পয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। জি, স্যার। এখন দেখো, দুইটা বল কি সমানে পড়বে তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, না স্যার। তাহলে দুইটা বল দুই টাইমে পড়তেই পারে, কিন্তু তাদের মধ্যে সাপোজ হচ্ছে তুমি টেম্পারেচার যদি 60 এর মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে দুইটা বলের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স মানে হচ্ছে একটা পড়লো 50-এ, একটা পড়লো 51-তে, তাহলে টেস্টটা ঠিক আছে। একটা পড়লো 50-এ, একটা পড়লো 52-তে, টেস্ট কিন্তু ঠিক নাই। দ্যাট মিন্স আমি যেটা বুঝাইতে চাইছি, একটা বল 50 যখন টেম্পারেচার, বিটুমিনের টেম্পারেচার 50 রেজ করলো, বলটা একটা বল পড়ে গেল। কি বলছি বুঝা গেছে? জি স্যার। এখন আরেকটা বল আমরা এক্সপেক্ট করব যে 50 থেকে 51 এর মধ্যে আরেকটা বল পড়বে। দ্যাট মিন্স 1 ডিগ্রি ডিফারেন্সের মধ্যেই দুইটা বলই পড়ে যাবে। এখন টেম্পারেচার রেঞ্জ যদি মানে, তাহলে সফটেনিং পয়েন্টটা কি বলতেছিলাম? টেম্পারেচার, যে টেম্পারেচারে বল দুইটা নিচে পড়তেছে, তাই না? জি স্যার। তাহলে যদি টেম্পারেচার 60 এর মধ্যে থাকে, তাহলে আমরা এক্সপেক্ট করব দুইটা বলের টেম্পারেচারের ডিফারেন্স 1 ডিগ্রির মতন হবে। ক্লিয়ার? যদি 60 এর উপরে হয়, 60 থেকে 80, তাহলে আমরা এক্সপেক্ট করব যে দুইটা বলে, একটা বল 60 তে বললো, আরেকটা বল 63 তে পড়বে না, 62 তে পড়বে। মানে দুইটা বলের যে পড়তেছে নিচে, তাদের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স কত হতে পারবে? 2। ক্লিয়ার? জি স্যার। তাহলে সফটেনিং পয়েন্টে কি করতে চাচ্ছি আমরা কি বুঝতে পারতেছি? বা টেস্টটা আসলে কি ইন্ডিকেট করতেছে? হ্যালো? স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটু সফটেনিং পয়েন্টের ভিডিও দেখে আসি, দেন হচ্ছে এটা আমরা ভালো করে ডেমনস্ট্রেট করব, ঠিক আছে? দেখো ভিডিওটা দেখা যায় কি? এই অ্যাপারেটাসটা, ঠিক আছে? হ্যালো? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, দেখো একটা বল কি পড়ে গেছে নিচে, তাই না? জি স্যার। জি, স্যার। আরেকটা এখনো পড়ে নাই, তাই না? নাকি? তাহলে এরকম আবার যদি তোমার বিটুমিনটা কি সমানভাবে হিট হয়, কি বলতে বোঝা গেছে? বিটুমিনটা যদি সমানভাবে হিট হয়, তাহলে কি আমরা এক্সপেক্ট করে দুইটা বলি কি সমান টেম্পারেচারেই পড়বে, তাই না? স্যার। কি বলতে বোঝা গেছে?
ওকে, তাহলে এখানে এই অ্যাপারেটাসটাতে যদি আমরা দেখি একটা একটা করে অ্যাপারেটাস একটু ভালো করে খেয়াল করব। দেখো অ্যাপারেটাস গুলো একটু দেখবা। আবার এই টেস্টের জন্য একটা বিকার লাগবে, ঠিক আছে? এই যে একটা টেস্ট বিকার, ঠিক আছে? এই বিকারের মধ্যে আমরা টেস্টটা করব। কি বলছি বুঝা গেছে? জি স্যার। প্রথমে বলি কি কি অ্যাপারেটাস লাগবে। বিকার লাগবে এরকম একটা, ওকে? সেই দেখাবে, আমি তোমাদেরকে যখন দেখাচ্ছে তখন ডিটেইলস বলবো। এই যে এই অ্যাসেম্বলি, হ্যাঁ, এটার দিকে খেয়াল করো। এই অ্যাসেম্বলিটার মধ্যে এই জায়গায় একটা রিং এর মধ্যে বিটুমিন নিয়ে রিংটাও দেখাবো, ঠিক আছে? রিংটা এই জায়গায় বসাবো, একটা রিং এর মধ্যে বিটুমিন বসাবো এই জায়গায়, আরেকটা রিং এ বসাবো কি এই জায়গায়, ঠিক আছে? জি তাহলে এই জায়গায় একটা রিং এ, এই জায়গায় রিং এ বিটুমিন থাকবে, এই জায়গায় একটা রিং বসাবো যেটাতে বিটুমিন থাকবে, হ্যাঁ? তাহলে এই রিং এর উপর কি বসাবো? একটা বল বসাবো, এই রিং এর উপর কি একটা বল বসাবো। এখন এই জায়গায় আরেকটা ছিদ্র দেখা যাচ্ছে, তাই না? জি এই চিত্র দিয়ে কি কি করবো আমরা? থার্মোমিটার, ওই যে কত টেম্পারেচারে বিটুমিনটাতে মানে বল দুটো পড়ে যাইতেছে নিচে, তাই না? তাহলে এটা কি এটা দিয়ে এই যে ছিদ্র, এই ছিদ্র দিয়ে আমরা কি বসাবো? থার্মোমিটার। বুঝা গেছে? তাহলে দেখি এখানে দেখো, এই যে তোমার এই বেস প্লেট থেকে এটা ডিসটেন্স কত? 1 ইঞ্চ, ঠিক আছে? জি তাহলে আমরা একটু দেখি যে টেস্টটা। আচ্ছা, এটা আগায় দেই, এই ইনস্ট্রুমেন্টটা তোমরা দেখে পাচ্ছ। তাহলে এদের এই জিনিসটা আমাদের জানার দরকার নেই, ও যেটা বলতেছে। দেখো এই রিং, এটার মধ্যে কি আমরা বিটুমিন দিয়ে ভরবো। কি বলছি বুঝা গেছে? জি স্যার এটার ডাইমেনশন কত? তোমরা ম্যানুয়াল তোমাদের সাথে আছে? জি স্যার। ম্যানুয়ালে দেখো এই জিনিসগুলো আমি আর ডাইমেনশন কত কত এইগুলো আর বললাম না, ঠিক আছে? দেখো রিং এর ডাইমেনশন কত, এই জিনিসগুলো কি অলরেডি ম্যানুয়ালে বলা আছে সুন্দর করে, তাই না? কি বলছি বুঝা গেছে? হ্যালো, দেখা যাচ্ছে? জি স্যার ওকে, বলের ডাইমেনশন কত? বল হচ্ছে 3/8 ইঞ্চ, বলের ওজন 3.5 প্লাস মাইনাস 0.5 গ্রাম, ঠিক আছে? তারপর কন্টেনারের ডাইমেনশন কত? যে 600 মিলিলিটার বিকার ইউজ করব। এই জিনিসগুলো বলা দরকার আছে? দরকার নাই, তাই না? তো তোমরা এই জিনিসগুলো একটু দেখে নিবা। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে থার্মোমিটার ইউজ করবা ওই থার্মোমিটার অবশ্যই যেই টেম্পারেচার মেজার করবা ওই টেম্পারেচার রেঞ্জ যদি মেজার না করতে পারে ওই থার্মোমিটার ইউজ করে লাভ আছে? হ্যালো, সাপোজ তোমার টেম্পারেচার সফটেনিং পয়েন্ট হচ্ছে 90, থার্মোমিটারে ম্যাক্সিমাম রিডিং ই মেজার করতে পারে 80 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওই থার্মোমিটার ইউজ করা যাবে না? তাহলে থার্মোমিটারটা এমন ভাবে চয়েস করতে হবে যেন হচ্ছে তোমার ওই টেম্পারেচার, যে টেম্পারেচারে সফটেনিং পয়েন্ট বিটুমিনের, ওই বিটুমিনের সফটেনিং পয়েন্টটা যেন মেজার করতে পারে। বুঝা গেছে? বলতেছে থার্মোমিটার যখন হচ্ছে, আচ্ছা এই জায়গায় আরেকটা কথা বলে নি, সফটেনিং পয়েন্ট কিছু কিছু বিটুমিনের কি 80 নিচে, কিছু কিছু বিটুমিনের 80 উপরে, ঠিক আছে? যখন বিটুমিনের টেম্পারেচার মানে সফটেনিং পয়েন্ট 80 নিচে থাকবে তখন যে থার্মোমিটারটা ইউজ করব তার রেঞ্জ যেন অ্যাটলিস্ট -2 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মেজার করতে পারে। কথা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, সে আমি মাইনাস বুঝবো কিভাবে? টেস্টটা করতে হবে আগে। বুঝা গেছে? হ্যালো, আমি এই জিনিসগুলো তুমি যে কোশ্চেনটা করছো এটা আমি নিজেই বলতাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি টেম্পারেচার 80 বিটুমিনের সফটেনিং পয়েন্ট 80 তে বেশি হয় সেক্ষেত্রে এই থার্মোমিটার ইউজ করলে কিন্তু হবে না, তাই না? কারণ এই থার্মোমিটার রেঞ্জ কত? -2 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, তাই না? বুঝা গেছে? ওকে, এখন দেখো এই রিংটার মধ্যে কি নিতে হবে? বিটুমিন নিতে হবে। বিটুমিন কিভাবে নিব এটা পরে দেখাবো। এই রিংটা একটু খেয়াল করো, রিংটা অনেকটা কি টেপার্ড, তাই না? উপরের দিকে ডাইমেনশনটা একটু বেশি, নিচের দিকে ডাইমেনশনটা কি একটু কম, তাই না? টেপার্ড তো বুঝো নাকি? কলসের মতন অনেকটা, তাই না? কলস কি উপরের দিকে কি ডাইমেনশন মানে মুখের ডাইমেনশন কম থাকে, নিচের দিকে ডাইমেনশন বাড়তে থাকে, তাই না? আচ্ছা, তারপরে দেখি কি দেখাচ্ছে। হ্যালো স্যার, এখানে দেখে বোঝা যাচ্ছে না যে এটার দেখে বোঝা যাচ্ছে না কারণ ডাইমেনশনটা তো অনেক ছোট না। হ্যালো, সাপোজ তুমি 15 মিলিমিটার আর একটা হচ্ছে 16 মিলিমিটার, দেখে বুঝবা? না বুঝা গেছে? ডাইমেনশন তো খুব বেশি না, তাই না? আচ্ছা, এই যে এটা হচ্ছে তোমার বলের গাইড। দ্যাট মিন্স হচ্ছে তখন তুমি রিং এর উপর বল বসাচ্ছ, এখন বলটা যদি সাইডে বসাও বা বলটা যদি মাঝখানে বসাও তাহলে দুইটা কেজে সেম বিটুমিনে
সেম টেম্পারেচারে বল কি নিচে নামও না পড়তে পারে না? হ্যালো, বল যদি সাইডে বসাও সেক্ষেত্রে কি তোমার গা ঘেসে বলটা কি গা ভিটামিন এবং স্টিলের গা ঘেসে ঘেসে পড়তে থাকবে, তাই না? জি স্যার। সেক্ষেত্রে কি দেখা যাবে যে ভিটামিনটা একটু বেশি নরম হইলে বলটা পড়তেছে, কিন্তু যখন সেন্টারে বসাচ্ছ তখনটা কি ওই যে সাইডের সাথে ফ্রিকশন থাকতেছে না, তাই না? ভিটামিনের অ্যাকচুয়াল যে সফটেনিং পয়েন্ট এটা পাচ্ছ, তাই না? জি স্যার। তা বলটা রিং এর উপর যখন বসাচ্ছ সেটা যেন মাঝখানে একবারে রিং এর যেন মাঝখানেই বসে, তার জন্য এটা অনেক অনেক সময় বলে বল গাইডার, মানে বলটারে কি মাঝখানে বসানোর জন্য রিং এর আমরা হচ্ছে এটা ইউজ করি। কি বলছি, বোঝা গেছে? ঠিক স্যার। দেখো এই যে এই জায়গায় তিনটা স্ক্রু এর মতন দেখা যাচ্ছে, স্ক্রু না আসলে। এখন বলটার ডাইমেনশন এরকম যে হচ্ছে এই তিনটার মাঝখানে যেন পড়তে পারে, মাঝখানে বসে, তাহলে এই তিনটার মাঝখানে আর তোমার যে ওই যে রিংটা যেটা দেখাইছে না, ওই রিং এর ডাইমেনশন আর এটার ডাইমেনশন কি মোটামুটি সেম। কি বলছি, বোঝা গেছে? তাহলে বলটা কি এই যে এই তিনটা স্ক্রু এর মাঝখানে যদি বসায় তাহলে মোটামুটি কি বলটা কি রিং এর মাঝখানেই পড়বে, তাই না? জি স্যার। মানে এটার এর জন্য নাম কি বল গাইডার। এটা অনেক সময় কি অনেক টেস্টে ইউজ নাও করতে পারে। কি বলছি, বুঝা গেছে? তুমি যদি এমনিতে বলটা রিং এর মাঝখানে বসাতে পারো, বল গাইডারের দরকার নাই, কিন্তু বল গাইডার ইউজ করলে কি হবে, রিং এর মাঝখানে বলটা রিং এর মাঝখানেই পড়বে। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের আর দেখার দরকার নাই। এই যে বল যেটা আমরা মার্বেলের মতন দেখা যাচ্ছে, তাই না? স্টিলের বল নাকি? ওকে, এটার ডায়ামিটার কত? 3/8 ইঞ্চ, আর হচ্ছে তোমার ওজন হচ্ছে 3.5 +- 0.5 মিলি মানে গ্রাম। তাহলে দেখো রিং, এই যে এটা কি করলো বলো তো, এই নিচের পোরশনটা কি রিং, তাই না? জি স্যার। এই যে নিচেরটা কি রিং আর এটা কি বল গাইডার, তাই না? জি স্যার। আচ্ছা, দুইটা কি একসাথে অ্যাসেম্বল করা যায়? আমার রিং এর কিন্তু মানে এই যে বল গাইডারটি ইউজ করতে, এটার কাজ কিন্তু শুধুমাত্র মাঝখানে, মানে বলটাতে যেন মাঝখানে বসাইতে পারে। আচ্ছা, এই যে বিকারের মধ্যে, আচ্ছা এই জায়গায় থার্মোমিটার বলতেছে, থার্মোমিটার আমরা চিনি সবাই, এটা নিয়ে দেখা কিছু নাই। আচ্ছা আচ্ছা, এটাতে কি বলতেছে, এটা দিয়ে এই যে তোমার ইনস্ট্রুমেন্টটা দেখাচ্ছে, তুমি কি করতে পারো, বিকারের নিচ থেকে হিট দিয়ে গরম করতে পারো, তাই না? হ্যালো, এখন নিচ থেকে যদি তুমি ওই যে মানে হিট দিয়ে গরম করো সেক্ষেত্রে কি হিট কন্ট্রোল করার তোমার সিস্টেম নাই, তাই না? হ্যালো, একটা রেটে যে একটা সার্টেন রেটে যে তুমি হিট বাড়াবা তার কিন্তু কোনো উপায় নাই, তাই না? আছে? কিন্তু এই যে এটা ইউজ করে আমরা কি করতে পারি, হিটটা কন্ট্রোল করতে পারি, যে একটা সার্টেন টাইমে এত করে আমরা কি হিট বাড়াবো। কি বলছি, বুঝা গেছে? হ্যালো, জি স্যার। আচ্ছা, এই হিটিং রেটটা হচ্ছে 5 ডিগ্রি/মিনিট। দ্যাট মিন্স হচ্ছে এটা দিয়ে আমরা এমন ভাবে হিটটা কন্ট্রোল করবো যেন প্রতি মিনিটে 5 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ে। ক্লিয়ার? ওকে, তাহলে যদি আমরা এমনিতে একটা মোমবাতি দিয়ে বা হচ্ছে নিচে আগুন জ্বালায় তোমার হচ্ছে পানিকে গরম করি, সেক্ষেত্রে কি এটা মেনটেন করা পসিবল? মেনটেন করা কিন্তু পসিবল না প্রতি মিনিটে 5 ডিগ্রি, তাই না? এটা দিয়ে কি করতে পারি আমরা, প্রতি মিনিটে 5 মিনিট মানে প্রতি মিনিটে 5 ডিগ্রি করে যেন টেম্পারেচার বাড়ে, এইভাবে আমরা সেট করে দিতে পারি। আচ্ছা, এখন দেখো এই যে তোমার হচ্ছে অনেক দেখছো না তোমরা, ওই যে হিটার, ওই যে ছোট ছোট হিটার গুলো তোমার হচ্ছে স্টিলের একটা কাপের মধ্যে তুমি হচ্ছে হিটারটা নিয়ে পানি নিয়ে ওই হিটারটা কাপের মধ্যে দিয়ে দিলা, চা গরম করে যেরকম, তাই না? স্যার। তাহলে এটা কি অনেকটা ওই রকম, তাই না? ইয়েস স্যার। এটাতে তুমি হিট দিবা, এটা কি করতে হবে, পানির মধ্যে দিয়ে দিবা, তাহলে এটার হিটের কারণে কি পানিটা গরম হতে থাকবে, তাই না? জি স্যার। এটার মধ্যে পানি নিল, এই যে এখন বিটুমিনটা তোমার হচ্ছে কি করে নিতে হবে, গরম করে নিতে হবে, তাই না? এখন বিটুমিনটা গরম করে নিয়ে সে কি করলো, যে এই যে বলের মধ্যে কি বিটুমিন নিতে হবে নাকি? হ্যালো, জি স্যার। বলের মধ্যে বিটুমিন নেওয়ার আগে দেখো, বলের মধ্যে বিটুমিন নেওয়ার আগে সে কিছু লিকুইড জাতীয় কিছু ঢালতেছে, তাই না? রিং এর মধ্যে, এই হ্যাঁ সরি, রিং এর মধ্যে বিটুমিন ঢালার জন্য দেখো এই বেস প্লেটের উপর বা হচ্ছে যে জায়গায় রিং এর মধ্যে বিটুমিনটা ঢালবে ওই জায়গায় কিছু রিএজেন্ট নিয়ে নিতেছে, তাই না? কেউ বলতে পারবে এগুলো ইউজ করার কারণ কি? না হলে তো রিং এর দিকে পড়েই যাবে। না না, কথা হচ্ছে অনেক সময় দেখবা যখন বিটুমিন ঢালবা, বিটুমিন যে জায়গায় ঢালো ওই যে টেবিলে ঢালবা ওই টেবিল কিন্তু নষ্ট, তাই না?
হ্যালো, তো ওই কালো হয়ে টেবিলে যাবে কি? তাই না? মানে আচ্ছা, যে টেবিলে ডালবা ওই টেবিল কি কালো হয়ে যাবে না? ভিটামিন হ্যাঁ যদি হ্যাঁ। পরে ওই ভিটামিন উঠানো যাবে? উঠানো যায় না ও, কিন্তু, তাই না? কি বলছি বোঝা গেছে? যার জি কারণে যেই সারফেসে তুমি মানে তুমি সাপোজ বলটা টেবিলের উপর নিয়ে নিলা, এখন টেবিলের উপর কি গ্লিসারিন আর ডেক্সট্রিন, ঠিক আছে? এই দুইটা ডেক্সট্রিন হচ্ছে এক ধরনের পাউডার, ঠিক আছে? তাহলে গ্লিসারিন আর ডেক্সট্রিন মিক্স করে তুমি যদি টেবিলের মধ্যে মাখায় নাও, ঠিক আছে, তার উপর যদি তুমি রিং রেখে ভিটামিন যদি ডালো, তো ভিটামিন কিন্তু টেবিলের সাথে লাগবে না। কি বলছি বোঝা গেছে? হ্যালো, এটা কিন্তু টেস্টের কোনো অংশ না, এটা তোমার কাজের সুবিধার অংশ, তাই না? জি স্যার। তা সে কি করতেছে, যে একটু গ্লিসারিন নিয়ে নিল, তার মধ্যে ওই যে ডেক্সট্রিনের পাউডার নিয়ে নিল, এটা নিয়ে হচ্ছে টেবিলের মধ্যে মাখায় নিল, যেন হচ্ছে এর উপর যখন তুমি ভিটামিন রিংটা যখন এর উপর রেখে ভিটামিন ডালবে, টেবিলের সাথে যেন না লেগে যায়, ঠিক আছে? তো এই যে দেখো, এই সে হচ্ছে রিং রিং দুটাকে কি দেখা যাচ্ছে ভিডিওটা? জি স্যার। আচ্ছা, এই যে রিং দুটা নিল, এর উপর কি করবে, এখন ভিটামিন ডালবে। দেখো ভিটামিন ঢেলে নিচ্ছে। এখন ভিটামিন ডালার পর এটা মোটামুটি এয়ারে 30 মিনিটের মতো তোমার হচ্ছে রেখে দিতে হবে, যেন ঠান্ডা হয়। এই যে রিং এর মধ্যে ভিটামিন নিলো, এই রিং সেকেন্ড রিং এর মধ্যে ভিটামিন নিবে। এখন ভিটামিন নেওয়ার সময় অনেক সময় দেখা যাবে যে ভিটামিন, এই যে তুমি ভিটামিন নিচ্ছে, ভিটামিন উপরে উঠে গেছে না, মনে হচ্ছে না? জি সারফেসের চাইতে উপরে মনে হচ্ছে না? জি এই স্যার। যে এই ভিটামিনটা না, তাহলে এই ভিটামিনটা যখন তুমি টেস্ট করবা, এই এক্সেস ভিটামিন কিন্তু রাখা যাবে না। সেটা কি করতে হবে, একটা ছুরি গরম করে তুমি হচ্ছে কিন্তু কাইটে নিতে, মানে এই যে তোমার এই রিং এর যে প্লেন, এই রিং এর প্লেন বরাবর কি কেটে নিতে পারবা। বলতে বোঝা গেছে? হ্যালো, একটা ছুরি গরম করবা, ছুরি গরম করে কি এই যে উপরে যে এক্সেস ভিটামিনটা, এটা কি কেটে নেওয়া যাবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে আমার মেইন কথা যে এগুলো টেস্টের অংশ না, আমার মেইন কথা হয়েছে ভিটামিনের সারফেস বরাবর একবার প্লেন হয়ে যেন তোমার ভিটামিন থাকে, এক্সেস কোনো ভিটামিন থাকা যাবে না। তো সে হচ্ছে ঢেলে নিল। এখন দেখি, এখন এটাকে এয়ারের মধ্যে 30 মিনিটের মতন রেখে দিবে। হ্যালো, জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন এটা এয়ারের মধ্যে সাপোজ এইভাবে 30 মিনিট রেখে দিবে। 30 মিনিট রেখে দেওয়ার পর যে তোমার হচ্ছে এই এই যে তোমার ইটা এই বিকারের মধ্যে সাপোজ পানি নিয়ে নিল, যেটার মধ্যে আমরা টেস্ট করব। এখন যে দুইটা বল আছে, রিং যে বল দুইটা যেটা আছে, এই দুইটা টেম্পারেচার যেন হচ্ছে তোমার রিং এর যে, আচ্ছা আগে ওইটা বলে দিই। অ্যাসেম্বলিটা ঠিক করে নে, পরে ওই কথাটা বলতেছি, না হলে তোমরা কনফিউজ হয়ে যাবে। দেখো এটা কি বল গাইডটা লাগাই নিচ্ছে, তাই না? রিং এর সাথে কি বল গাইডটা লাগাই নিচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। বল গাইডটা লাগাই নিল। দেন এটাকে দেখো, যে ওই যে অ্যাসেম্বলিটার দুই সাইডে রাখতেছে, তাই না? জি স্যার। দুই সাইডে দুইটা রিং রিং আর বল, মানে সরি দুইটা রিং প্লেস করতেছে দুইটা ইতে। আচ্ছা, প্লেস করলো। প্লেস করার পর এটা কি করতে হবে, বিকারের পানির মধ্যে দেখো ডুবাচ্ছে। বিকারের পানি, এখন বলো বিকার থেকে যে বিকারের মধ্যে যে পানিটা ডুবাইলো, ওইটার টেম্পারেচার যা, ঠিক আছে? এখন আরেকটা বিকার থেকে পানিটা ডালছে, তাই না? জি আর ওই পানির টেম্পারেচার তো সেমই নাকি? এখন তো আমি হিট দেই নাই, দুইটাই কি রুম টেম্পারেচারে আছে নাকি? এখন জি স্যার। এই যে তোমার হচ্ছে রিং এর যে তোমার ভিটামিনটা, এটা এতক্ষণ ছিল এয়ার টেম্পারেচার, এখন এটাকে কি পানিতে নিয়ে আসলে, এখন পানি 15 মিনিট এটা কি পানির মধ্যে রেখে দিতে হবে, যেন রিংটা বা হচ্ছে তোমার এই যে ভিটামিনটা কি যেন এই বিকারের পানি টেম্পারেচার অ্যাটেন্ড করতে পারে। মোটামুটি 15 মিনিটের মধ্যে রাখতে হবে। এখন ওই যে দুইটা বল তো কি এয়ারের মধ্যে আছে না? জি তো বল দুইটা তো কি সিমিলারলি, ওই যে আরেকটা বিকার ছিল না, আরেকটা বিকারে তো সেম সেম হিটের মানে সেম টেম্পারেচারের পানি ছিল, ওই বিকারের মধ্যে ওই বল দুইটা রেখে দিল 15 মিনিট, মানে এই সেটআপটাও 15 মিনিট পানির মধ্যে থাকলো, ওই বল দুইটাও কি 15 মিনিটের মধ্যে পানির মধ্যে থাকলো, ঠিক আছে? তাহলে কি বলের টেম্পারেচার, মানে তারপরে হচ্ছে ভিটামিনের টেম্পারেচার, এই ওয়াটার টেম্পারেচার সব কি একই টেম্পারেচারের এখন হয়ে গেল, তাই না? জি স্যার। এখন কি করতেছে দেখো, এখন বল দুইটা নিতেছে, বল দুইটা নিয়ে দেখি কি করে, ওই রিং এর মধ্যে রাখবে। একই টেম্পারেচার দেখো রিং এর উপরে রাখতেছে,
বল গাইডারের উপর রাখতেছে, তাই না? এই বল গাইডারের উপর রাখতেছে কারণ হচ্ছে বলটা যেন একবারে সেন্টারে থাকে, তাই না? জি স্যার। রাখলো। এখন এই সেটআপটা হচ্ছে ওই যে হিটারের মধ্যে দিল, মানে যে জিনিসটা এটার মধ্যে এই ওই হিটারের দণ্ডটা তোমার দিয়ে দিল, সাপোজ এই যে দিয়ে কি করে দিচ্ছে, সেট করে দিচ্ছে। এটা দিয়ে কি হবে যে তোমার প্রতি মিনিটে কি 5 ডিগ্রি সেলসিয়াস করে টেম্পারেচার বাড়াবে, তাই না? আর আর হচ্ছে প্রতি মিনিটে 5 ডিগ্রি প্রতি সেলসিয়াস। মিনিটে 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, হিটিং রেট, ঠিক আছে। স্যার। আর 5 ডিগ্রি সেলসিয়াস এটার তোমার ভ্যারি করতে পারে, প্রথমবার 5 হইলো, পরের বার 5, মানে ভেরিয়েশনটা 0.5 সেন্টিগ্রেডের বেশি হতে পারবে না, ঠিক আছে। একবার হইলে 5, আরেকবার 5.5, আরেকবার 6, এরকম হতে পারবে না। 5 হইলে 5 এর নিয়ারই যেন 5 এর মধ্যে 0.5 সেন্টিগ্রেডের মতন ভ্যারি করে। কি বলতে বুঝা গেছে? সর্বোচ্চ ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লিমিট কত? 0.5 প্লাস মাইনাস 0.5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা দিয়ে দিচ্ছে, ওই যে মাঝখান দিয়ে তোমার এই থার্মোমিটারটা বসাই দিল। থার্মোমিটারটা বসানোর পর এখন এটাতে কি দেখো মানে হিট দিতেছে, তাই না? হ্যালো, আর হিট দেওয়ার সাথে সাথে এটা কি টেম্পারেচার বাড়তেছে। দেখো এটা টেম্পারেচার বাড়তে বাড়তে দেখো এক সময় কি হবে, এই এটা টেম্পারেচার বাড়তেছে বাড়তেছে, বিভিন্ন কথাবার্তা বলতেছে, এটা দেখার দরকার নাই। দেখো টেম্পারেচার বাড়তেছে, দেখো এই দেখো ভিটামিন দুইটা কি একটু নিচে নেমে গেছে, তাই না? জি স্যার। এই যে একটা একটু বেশি নিচে নেমে গেছে, আরেকটা দেখো মানে দুইটা কিন্তু সেম সময়ে নামতেছে না, তাই না? জি স্যার। সেম সময়ে নামলে কি মানে সেম সময়ে নামা মানে কি ওয়াটারটা সমানভাবে হিট হচ্ছে, তাই না? জি সেম সময়ে নামা মানে কি ওয়াটারটা সমানভাবে হিট হচ্ছে না। তাহলে দেখো প্রথম বলটা যখন বেস প্লেটে পড়লো তখন ওই বেস প্লেটে পড়ে গেছে, তাই না? জি এই টেম্পারেচারটা কি এই থার্মোমিটার থেকে মেজার করা যাবে না যে কত টেম্পারেচারে বলটা নিচে পড়ে গেছে? স্যার। ওকে, এখন আবার সেকেন্ড বলটা যখন নিচে পড়লো, এই যে নিচে পড়তেছে, সেকেন্ড বলটা যখন নিচে পড়লো তখন কি নিচে পড়ে গেল তখন টেম্পারেচারটা নেওয়া যাবে না, টেম্পারেচারের রিডিং। জি তাহলে এই দুইটা টেম্পারেচারই হচ্ছে দুইটা বলের করেসপন্ডিং সফটেনিং পয়েন্ট। এখন এই দুইটার এভারেজ হবে কি, দুইটা টেম্পারেচার যদি 60 এর নিচে হয় টেম্পারেচার, তাহলে কত হতে পারবে? দুইটা এভারেজের দুইটার পার্থক্য কত হতে পারবে? সর্বোচ্চ 1 ডিগ্রি 1 সেলসিয়াস। ডিগ্রি। যদি 60 থেকে 80 হয় কত? 2 ডিগ্রি 2 ডিফারেন্স হতে পারবে, ঠিক আছে। তাহলে এই যে সাপোজ হচ্ছে তুমি রেজাল্ট পাইলে একটা 50 আর একটা পাইলে 51, তাহলে রিপোর্টিং করবা কত? 50 প্লাস 51 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে 50.5, ঠিক আছে। এটা হবে কি এটার জন্য সফটেনিং পয়েন্ট। দেখো টেস্টটা বুঝা গেছে কিনা? হ্যালো, জি স্যার। আচ্ছা এই জিনিসগুলো তোমাদের আমি যে কথাগুলো বলছি, এই যে এই জিনিসগুলো হচ্ছে, স্যার হ্যাঁ বলো। স্যার যদি ডিফারেন্স হচ্ছে 3 আসে বা 4 আসে, সেক্ষেত্রে কি টেস্ট হয় নাই তোমার? কি বলছো বুঝা গেছে? আবার নতুন করে টেস্ট করতে হবে, বুঝা গেছে? স্যার। ওকে, আচ্ছা এটাতেই বলতেছে এই যে তোমাদের এই ফিগারের মধ্যে দেখাচ্ছে, এই ফিগারের মধ্যে দেখো যে প্রথমে বল দুটো কি উপরে ছিল, পরবর্তীতে বল দুটো কি নিচে পড়ে গেছে। এই থার্মোমিটার থেকে কি তখন রিডিং কাউন্ট করতে হবে, তাই না? এখন তোমার বলতে পারো যে বল দুটো কি এক সময় নিচে পড়তে পারে না? হ্যাঁ, একই সময়ে নিচে পড়তে পারে যখন মানে ওয়াটারটা কি হোমোজিনিয়াসলি তোমার হচ্ছে ইউনিফর্মলি মানে যখন ওয়াটার টেম্পারেচার ইউনিফর্মলি বাড়ছে, ঠিক আছে। তাহলে এই দুটার মধ্যে যে জিনিসটা বলতেছে ম্যাক্সিমাম পারমিসিবল এই জিনিসগুলো আমার দরকার নাই, যে 5 ডিগ্রির কথা বলছি, যে 1 মিনিটে টেম্পারেচার 5 ডিগ্রি করে বাড়াতে হবে, তাই না? ম্যাক্সিমাম ভেরিয়েশন কত হতে পারবে? 0.5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো অ্যাকুরেসি, লিমিট অফ অ্যাকুরেসি অফ দ্য টেস্ট ইজ 0.5 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স হচ্ছে প্রথমবার টেস্ট করলা, পরের বার টেস্ট করলা, দুই রেজাল্টেই কি রেজাল্টের ডেভিয়েশন কি 0.5 এর বেশি হবে না, ঠিক আছে। আচ্ছা, আর এই জিনিসটা কি বোঝা গেছে? হ্যাঁ, এতটুকু বোঝা গেছে টেস্টটা কি করলাম? আচ্ছা, এখন বলো তো যে আমরা এই যে টেস্টটা করলাম, কি ইউজ করছি টেস্টটা করার জন্য? পানি ইউজ করছি না? জি। এখন তোমাদের একটা কথা বলছিলাম যে সফটেনিং পয়েন্ট যখন 80 এর দুইটা কেস হতে পারে, একটা ক্ষেত্রে কি সফটেনিং পয়েন্ট 80 এর চাইতে কম, একটা ক্ষেত্রে কি সফটেনিং পয়েন্ট 80 এর চাইতে বেশি, তাই না? জি। যখন সফটেনিং পয়েন্ট 80 এর চাইতে কম হবে তখন আমরা কি ওই যে মানে পানি ইউজ করব। যখন এই সফটেনিং পয়েন্ট 80 এর চাইতে বেশি হবে তখন কিন্তু পানি দিয়ে টেস্টটা করা যাবে না, সেক্ষেত্রে ইউজ করতে হবে কি গ্লিসারিন,
পানির জায়গায় কি করতে হবে? গ্লিসারিন ইউজ করতে হবে। আর সম্পূর্ণ টেস্ট কিন্তু একই। আগে ইউজ করছি কি পানি, এখন ইউজ করব কি গ্লিসারিন। কি বলছি বোঝা গেছে? স্যার আমার এখন তোমার একটা কোশ্চেন ছিল যে আমি কিভাবে বুঝবো যে 80-র উপরে হচ্ছে কিনা। এখন প্রথমে একটা ট্রায়াল টেস্ট দিতে হবে। যদি ট্রায়াল টেস্টে দেখা গেল রেজাল্ট 80-র উপরে চলে আসলো, তখন বুঝতে হবে কি যে তোমার রেজাল্ট টেস্টটা আসলে অ্যাকুরেট হয় না, তোমার গ্লিসারিন দিয়ে করা উচিত ছিল। কিন্তু রেজাল্ট যদি 80-র নিচে আসে, তখন তুমি ডিসিশন নিতে পারবা কি হ্যাঁ পানি ইউজ করছি, পানি ইউজ করা ভ্যালিড। বুঝা গেছে? স্যার ওখানে একটা ছিল যে থার্মোমিটারটা কিভাবে হচ্ছে সিলেক্ট করব। হ্যাঁ থার্মোমিটার দেখো, এই জায়গায় যে থার্মোমিটারটা সিলেক্ট করতেছি সেটা কি আগেরটাতে থার্মোমিটার কি -2 থেকে 80 পর্যন্ত টেম্পারেচার মাপতে পারে, তাই না? জি স্যার। কিন্তু এই জায়গায় সফটেনিং পয়েন্ট 80 এর থেকে বেশি, তাহলে ওই থার্মোমিটার দিয়ে কি সফটেনিং পয়েন্ট মেজার করা যাবে না। না? স্যার যার ফার্স্টে কারণে তো আমরা বলো স্যার ফার্স্টে তো আমরা জানবো না যে কার সফটওয়্যার পয়েন্ট কত, তো তখন হ্যাঁ, আমি একটা তখন তুমি দেখো থার্মোমিটার তখন দেখা যাবে যে তুমি যে ইটা রিডিং নিতেছো সেটাই তো নিতে পারতেছো না, তাই না? 80 চেয়ে বেশি হলে তাহলে সেনসিটিভিটির জন্য তুমি প্রথমেই এটা ইউজ করো যেটা বেশি টেম্পারেচার রেঞ্জে তোমার রিডিং নিতে পারে, তাই না? হ্যালো, জি স্যার। কি বলছি বুঝা গেছে? এখন তুমি কি রিডিং না নিতে পারো, ওই থার্মোমিটার ইউজ করে লাভ আছে? এখন যাদের হয়তো মানে ভিটামিন দেখে, অনেকে দেখবা যে এত এক্সপিরিয়েন্স যে ভিটামিন দেখেই বলে দিতে পারে যে এটা সফটেনিং পয়েন্ট এতর মতন হবে, এটা সফটেনিং পয়েন্ট এতর মতন হবে, তাই না? তারা কি তাদের জন্য কি টেস্টটা এইভাবে কি মানে বলে দিয়েছে যে 80 চেতে নিচে হলে এইভাবে করো, 80 চেতে উপরে হলে এটা করো। আমাদের জন্য কি করতে হবে? ট্রায়াল এন্ড এরর, তাই না? নাকি? আচ্ছা, এমন থার্মোমিটার ইউজ করতে হবে যেন তুমি কি 80-র নিচে থাকলেও কি টেম্পারেচার মেজার করতে পারো, 80-র উপরে থাকলেও কি টেম্পারেচার মেজার করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি 80-র উপরে হয় সেক্ষেত্রে কি ওয়াটারের জায়গায় কি ইউজ করতে হবে? গ্লিসারিন। গ্লিসারিন। আর পুরো টেস্টটা কি একই, ঠিক আছে? টেস্টের প্রসিডিউরে কিন্তু কোনো পার্থক্য নাই। ক্লিয়ার? তাহলে তোমাদের এটার জন্য দুইটা রিডিং দিয়ে দিই আমি। একটা হচ্ছে সাপোজ একটা টেম্পারেচার, একটা বলের টেম্পারেচার হচ্ছে 52, আর একটা হচ্ছে সবার জন্য একটা হচ্ছে 52 আর একটা হচ্ছে 53। তাহলে সফটেনিং পয়েন্ট কত হবে? 52.5। 52.5, ঠিক আছে? তাহলে এটা দিয়ে তোমাদের কাজ হবে কি, আমি কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছি, তাই না? তোমাদের কাজ হবে এই তোমাদের এই জিনিসটা লিখবা, আর হচ্ছে ক্যালকুলেশনের এই জায়গায় কিন্তু কিছুই নাই। ক্যালকুলেশন কি দুইটা টেম্পারেচার শুধু এভারেজ, তাই না? ডিসকাশন লিখা যে তুমি এই টেম্পারেচার বলতে আসলে কি বুঝতেছো, ডিসকাশনটা একটু লিখবা। দেখো সফটেনিং পয়েন্ট কি বুঝা গেছে টেস্টটা কিভাবে করে? আচ্ছা, এই জায়গায় একটা কথা বলে নেই। সাপোজ এই তুমি একটু আগে বলতেছিলা যে দুইটা টেস্টই পেনিট্রেশন বা হচ্ছে তোমার সফটেনিং পয়েন্ট দুইটা টেস্টই করা লাগবে কিনা। সাপোজ দুইটা ভিটামিনে পেনিট্রেশন ভ্যালু সেম বা গ্রেড সেম। হ্যালো, তুমি যখন ভিটামিন কিনে আনলা, তুমি বাজার থেকে কিনে আনলা যে 70 গ্রেডের 40-50 গ্রেডের একটা ভিটামিন কিনে নিয়ে আসলা, বা 60-70 গ্রেডের একটা ভিটামিন কিনে নিয়ে আসলা, তাহলে তুমি কিন্তু জানো ভিটামিন দুইটা গ্রেড সেম, তাই না? একটা কন্টেনার কিনলা কি 60-70 গ্রেডের, আরেকটা কন্টেনারও কিনলা কি 60-70 গ্রেডের। এখন দুইটা ভিটামিনের কিন্তু পেনিট্রেশন ভ্যালু এক, তাই না? এখন তাহলে দুইটা ভিটামিনের মধ্যে কোনটা ইউজ করবা, কোন কন্টেনার? একটা কন্টেনার ইউজ করলেই হবে? হ্যালো স্যার বুঝলাম না। সাপোজ দুইটা কন্টেনার নিয়ে আসলা, দুইটাই কি 60-70 গ্রেডের ভিটামিন, এন্ড কোন কন্টেনারটা তোমার জন্য বেশি ভালো হবে? দুটো তো সেমই। সেমই, তাহলে মানে আসলে কি সেম দুইটা? স্যার এটা মনে হয় স্যার না, ডিফারেন্ট হবে বিকজ রেঞ্জ তো সেম। দুইটার রেঞ্জ এক, দ্যাট মিন্স গ্রেড এক, কিন্তু তোমাকে ডিফারেন্সটা করবে কে? এই সফটেনিং পয়েন্ট, যে দুইটা ভিটামিনের কনসিস্টেন্সি টেস্ট কিন্তু আরেকটা সফটেনিং পয়েন্ট টেস্ট, তাই না? জি। এখন বলো একটা ভিটামিনের যদি সফটেনিং পয়েন্ট বেশি থাকে সেটা বেশি হার্ড, নাকি যেটা ভিটামিন সফটেনিং পয়েন্ট কম ওইটা বেশি হার্ড? সফটেনিং পয়েন্ট বেশি থাকলে হার্ড বেশি হবে। হার্ড বেশি হবে, কারণ টেম্পারেচার বেশি। সফটেনিং পয়েন্ট বেশি মানে কি টেম্পারেচার বেশি, টেম্পারেচার বেশি মানে কি বেশি টেম্পারেচারে ওই ভিটামিনটা গলবে, তাই না? জি। কি বলছি বুঝে গেছে? জি স্যার। তাহলে আমরা আমাদের কাজের ক্রাইটেরিয়া অনুসারে দুইটা ভিটামিনের
যদি মানে পেনিট্রেশন গ্রেড বা পেনিট্রেশন ভ্যালু যদি সেমও হয়, ডিসিশন নিতে পারি কিন্তু যে কোনটা আমাদের কাজের জন্য ভালো হবে, সেটা কি সফটেনিং পয়েন্ট থেকে কিন্তু ডিসিশন নেওয়া যাচ্ছে, তাই না? ক্লিয়ার? তাহলে কি দুইটা টেস্টই করতে হবে না একটা করলে হবে? এটাই করতে হবে। দুইটাই করতে হবে। হ্যাঁ, দুইটা টেস্টই। তাহলে তোমাদের তো উদাহরণ দিয়ে আমি দেখাইলাম, তাই না? জি স্যার। লাস্ট যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট। এটা খুবই সহজ একটা টেস্ট। স্যার এগুলো স্যার ল্যাব আজকে কেমনে দিব স্যার? হ্যাঁ, এগুলো ল্যাব ল্যাব। রিপোর্ট বলতে ওই যে আমি যে ডাটাগুলো দিয়ে দিছি না, জি স্যার। এইগুলো ডাটাগুলো লিখবা, ক্যালকুলেট মানে যতটুকু ক্যালকুলেট ওই যে এভারেজ করবা, দেন হচ্ছে তুমি হচ্ছে ওই এটার রেজাল্টটা লিখে ডিসকাশনটা লিখে দিবে। দ্যাট মিন্স হচ্ছে 2 পেজের বেশি, এক দেড় পেজের বেশি হবে না কারো দিকে, তাই না? মানে জাস্ট ক্যালকুলেশন আর ডিসকাশন, এই তো। ক্যালকুলেশন, ডিসকাশন আর ডাটা তো আমি দিয়ে জি দিছি, স্যার, তাই না? বুঝতে পেরেছি। একটা দুইটা করে ডাটা, তাই না? আচ্ছা, আরেকটা পড়াই দেই, তাহলে হচ্ছে তোমাদের স্যার 4 ক্লাসে শেষ হয়ে যাবে। না হলে হচ্ছে আরেকটা 5টা ক্লাস নিয়ে তোমাদের কি 4 সপ্তাহের মধ্যে ল্যাব শেষ করতে হবে, তাই না? হ্যালো, স্যার ক্যালকুলেশন রিলেটেড কোনো যদি প্রবলেম হয় তাহলে কিভাবে বলবো আপনাকে? প্রবলেম হলে আমি তো আছি নাকি? হ্যালো, জি স্যার স্যার। ল্যাব বলো। রিপোর্ট জমা তো হচ্ছে যেদিন ক্লাস তার আগের দিনের মধ্যে দিতে হবে। আগের দিন রাত 12টা, ম্যাডাম তো বলে দিল, তাই না? সেটা কোথায় দিব? আমি Classroom. গুগল ক্লাসরুমে ওই যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার আমি অপশন খুলে দিব, ঠিক আছে? ওই জায়গায় যে তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট সাবমিট করে টার্ন ইন করে দিবা, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। ওই অ্যাসাইনমেন্টের আমি একটা খুলে দিব, ওই জায়গায় সবাই অ্যাসাইনমেন্ট জমা দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা টেস্ট করাই দিই, তাহলে তোমাদের একদিন কম লাগবে। এটা ভালো না নাকি? জি স্যার, ভালো স্যার। আচ্ছা, নাহলে এটার জন্য আবার আরেকটা এক্সট্রা ক্লাস লাগবে কিন্তু। আচ্ছা, ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট নাম থেকেই বোঝা যাচ্ছে, তাই না? ফ্ল্যাশ আর ফায়ার নাকি? জি। আর নাম থেকে বলো তো এটা দিয়ে আসলে মানে অ্যাপ্লিকেশন কি ধরনের হতে পারে, নাম থেকে যেহেতু বোঝা যাচ্ছে। আগুন ধরে যাবে ওর ফ্ল্যাশ হবে একটা। হ্যাঁ, এখন বিটুমিন যখন রাস্তা বানানোর সময় খেয়াল করছো কি করে? কি করে? বিটুমিনের রাস্তা বানানোর সময় কংক্রিট বা তোমার হচ্ছে কংক্রিট না, সরি, ওই যে ব্রিক চিপস বা হচ্ছে তোমার সাপোজ পাথরের টুকরা দিয়ে এগ্রিগেট দিয়ে, যেই এগ্রিগেট গুলো দিয়ে বিটুমিন মানে রাস্তা বানাবে, তার সাথে বিটুমিন মিশায় গরম করে না? জি স্যার। জি স্যার। এখন লার্জ স্কেলে যদি ওই কাজটা করতে যায়, সাপোজ হচ্ছে তোমার বিটুমিনের একটা সার্টেন টেম্পারেচারের উপরে উঠাইলে বিটুমিন আগুন লেগে যায়, ঠিক আছে? হ্যালো, জি স্যার। ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট মানে কি? যেই টেম্পারেচারের উপরে উঠলে আগুন লেগে যাবে। এখন সাপোজ তুমি রাস্তার মধ্যে রাস্তা বানানোর জন্য বিটুমিনকে গরম করতেছো। এখন বিটুমিনের যদি একটা সার্টেন টেম্পারেচার উপরে উঠাই ফেলো, তখন সাপোজ আগুন লেগে গেল, তখন কি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে না জি। নাকি? ইয়েস স্যার। তাহলে বিটুমিনকে যখন গরম করতেছো মানে বাইন্ডার হিসেবে ইউজ করতেছো, কংক্রিটের সাথে সরি এই এগ্রিগেটের সাথে মিক্স করতেছো, তখন একটা সার্টেন টেম্পারেচারের চেয়ে বেশি টেম্পারেচারে হিট করা যাবে না নাকি? তাই না? যদি একটা সার্টেন টেম্পারেচারের সাথে বেশি টেম্পারেচারে হিট করো, সেক্ষেত্রে কি যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে ওই টেম্পারেচারটা কত বিটুমিনের জন্য, এটা যদি আমাদের জানা থাকে, তাহলে কি আমরা যখন কংক্রিট মিক্স করতেছি, মানে বিটুমিনের মিক্স বানাচ্ছি, ঠিক আছে, যেটা দিয়ে রাস্তা বানাবো, পেভমেন্ট বানাবো, তাহলে ওই টেম্পারেচারটা যদি আমরা জানি, তাহলে কি আমরা কাজটা কি সেফলি করতে পারবো নাকি? ও মিক্সটা কি সেফলি করতে পারবো নাকি? আর জি স্যার। যে টেম্পারেচারে আগুন লাগবে এটাই যদি আমরা না জানি, তাহলে কি আমরা ওভারহিট করে আগুন লাগায় দেখা যাবে যে মানে মানুষজনের অবস্থা খারাপ হয়ে গেছে, তাই না? আগুন টাগুন লেগে গেছে নাকি? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে নাকি? জি স্যার। তাহলে ওই টেম্পারেচারটা কত, এটা বের করা হচ্ছে আমাদের এই ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্টের মেইন উদ্দেশ্য। ক্লিয়ার? জি স্যার। ওকে, তা ফ্ল্যাশ মানে কি? ফ্ল্যাশ মানে হচ্ছে খানিকটা আগুন লাগবে, তাই না? একটা মানে এই আগুন লেগে আবার সাথে সাথে নিভে যাবে, তাই না? ফ্ল্যাশ মানে অনেকটা ফ্ল্যাশের মতো, ইয়ের মতো না, আগুন লাগলো নিভে গেল, তাই না? জি। আর ফায়ার মানে কি? আগুন লেগে গেছে, তাই না? তা ফ্ল্যাশ পয়েন্ট কি ফায়ার পয়েন্টের আগে হবে না পরে হবে? আগে হবে। আগে হবে, তাই না? মানে ফ্ল্যাশ করতেছে কি মানে আগুন লাগবে অবস্থা, তাই না? জি। আচ্ছা, তাহলে ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে, এটা ডেফিনেশন যদি বলি, মিনিমাম টেম্পারেচার
মিনিমাম টেম্পারেচার সেই মিনিমাম টেম্পারেচার যেই টেম্পারেচারে তোমার হচ্ছে যে যেই আচ্ছা যে কোনো কিছু গরম করলে এটা কি ব্যাপার হয় না একটা? জি। তাহলে এই এই যে তোমার ভিটামিনটা যখন গরম করতেছো ভিটামিনের মধ্যে কি থাকে বিভিন্ন মানে বিভিন্ন ভিটামিনটা কি ছিল যে তোমার পেট্রোলিয়ামের একটা এই বাই প্রোডাক্ট তাই না? তো ভিটামিনের জি। মধ্যে যে ম্যাটেরিয়াল গুলো আছে গ্যাস ট্যাস আছে এগুলো কি ব্যাপার হতে থাকবে নাকি? হ্যাঁ। যদি এর সংস্পর্শে কোনো আগুন আগুন আসে আগুন আগুন আনে এর সংস্পর্শে তখন কি লেগে যাবে? তার মধ্যে আগুন লেগে যাবে। তাহলে যেই টেম্পারেচারে এই যে ফ্ল্যাশ হচ্ছে মিনিমাম যে টেম্পারেচারে ভিটামিনের মধ্যে এই যে ফ্ল্যাশ হচ্ছে সেই টেম্পারেচারটাকে আমরা বলতেছি কি ফ্ল্যাশ পয়েন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। আর যেই টেম্পারেচারে অ্যাটলিস্ট ওই যে ফ্ল্যাশটা অ্যাটলিস্ট 5 সেকেন্ডের মতন সাপোজ একবার ফ্ল্যাশ হইলো যেই ফ্ল্যাশটা অ্যাটলিস্ট 5 সেকেন্ডের মতন জ্বলবে 5 সেকেন্ড বা তার চাইতে বেশি সময় ধরে জ্বলবে ওই লোয়েস্ট টেম্পারেচারটাকে আমরা বলবো ফায়ার পয়েন্ট। বুঝছো নাকি আবার বলবো বলো? হ্যালো জি স্যার। এক্সপেরিমেন্ট দিও আবার আমি বুঝে দিও জিনিসটা কি বুঝা গেছে? ফ্ল্যাশ পয়েন্ট ফায়ার পয়েন্ট কি মানে হচ্ছে ওই যে যেই টেম্পারেচার ওই যে আগুন লাগা ওই যে ফ্ল্যাশ করতেছে ওই টেম্পারেচার যে মিনিমাম টেম্পারেচার এটাই কিন্তু মিনিমাম টেম্পারেচার এর চাইতে কম টেম্পারেচারে কিন্তু আগুন লাগবে না। তাহলে যে মিনিমাম টেম্পারেচার এই যে একটু একটু করে মানে ভিটামিনটা ফ্ল্যাশ করতেছে সেই মিনিমাম টেম্পারেচারটাকে আমরা বলতেছি ফ্ল্যাশ পয়েন্ট। আর যে মিনিমাম টেম্পারেচারে ভিটামিনের মধ্যে অ্যাটলিস্ট 5 সেকেন্ডের মতন আগুন জ্বলতেছে ওই টেম্পারেচারটাকে আমরা কি বলতেছি? ফায়ার পয়েন্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে এটা এখানে দেখো এই অ্যাসেম্বলিটা এটা দেখো একটা ভিটামিন এই কি মনে হচ্ছে দেখো তো দেখে স্টোভ। মানে রান্না বান্নার মতো ব্যবস্থা তাই না? ভিটামিন এই জায়গায় রান্না বান্না করবে এই জায়গায় দেখো এর মধ্যে কি নিবে কড়াইয়ের মধ্যে কি নিবে ভিটামিন নিবে তাই না? হ্যালো ইয়েস স্যার। এটার মধ্যে নিয়ে কি করবে ভিটামিনটা এই যে এটা দিয়ে কি করবে টেম্পারেচার দিবে তাই না? এখন এই টেম্পারেচারটা মোটামুটি প্রতি মিনিটে এটারও কিন্তু তুমি যত্রতে তো মানে ভিটামিনটা হিট দিলা হিট দিয়ে দিতে বাড়াইলা এরকম না কিন্তু এটার কিন্তু একটা সার্টেন টেম্পারেচার দেওয়ার একটা সার্টেন রেট আছে সেটা হচ্ছে মোটামুটি 13 ডিগ্রি পার মিনিট এরকম অনেক জায়গায় লেখা থাকে যে তোমার 12 ডিগ্রি পার মিনিট অনেক জায়গায় লেখা থাকে 10 ডিগ্রি পার মিনিট ঠিক আছে স্ট্যান্ডার্ড রেট আছে এক এক টেস্ট মানে এক এক ম্যানুয়াল ফলো করলে এক এক রকম কথা বলছে ঠিক আছে মোটামুটি ধরে নাও যে 13 ডিগ্রির মতন ঠিক আছে মানে পার মিনিটে টেম্পারেচার কত বাড়বে 13 মিনিট এন্ড শেষের দিকে যখন তুমি টেম্পারেচার মানে যখন এক্সপেরিমেন্ট তোমার ভিটামিনের ফ্ল্যাশ ফায়ার পয়েন্ট সাধারণত 80 থেকে 200 এরকম এর মধ্যে ভ্যারি করতে 200 বা 230 এর মধ্যে ভ্যারি করতে পারে বা 80 থেকে 250 এর মধ্যে এই রেঞ্জের মধ্যে হতে পারে সাধারণত 80 এর নিচে 80 ডিগ্রি সেলসিয়াসের নিচে সাধারণত কোনো ভিটামিনেরই কি ফ্ল্যাশ ফায়ার পয়েন্ট পাওয়া যায় না বুঝা গেছে আমার কথা হ্যালো তাহলে যখন তুমি তুমি যখন অনেক এক্সপিরিয়েন্সড হবা একটা ভিটামিন নিয়ে কাজ করতে করতে এই টেস্ট গুলো করতে করতে অনেক এক্সপিরিয়েন্সড হবা তখন তুমি নিজেই বুঝতে পারবা যে ভিটামিনে ফ্ল্যাশ ফায়ার পয়েন্টের কাছে চলে আসছে তাই না যারা রান্না করে তারা কিন্তু মানে সবজি টবজি দেখেই বলতে পারে যে রান্না বান্না মোটামুটি কাঁচাই গেছে তাই না নাকি তো যারা মানে ভিটামিন নিয়ে মানে ভিটামিনের এই টেস্ট গুলো করতেছে তারা কিন্তু মোটামুটি ভিটামিনটা দেখেই বলতে পারে যে এটা ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্টের কি কাছাকাছি চলে গেছে তাই না তখন কি টেম্পারেচার কি একটু 5 ডিগ্রির মতন মানে মোটামুটি তখন রেট কত করতে হয় 5 ডিগ্রি পার মিনিটের মতন বাড়াইতে হয় ঠিক আছে বলছি বুঝা গেছে প্রথম দিকে টেম্পারেচার কি মোটামুটি তুমি 13 ডিগ্রি বা 10 ডিগ্রি বা 12 ডিগ্রি রেটে একটা সার্টেন রেটে বাড়াতে হয় পরবর্তীতে এই টেম্পারেচারটা কি শেষের দিকে যখন চলে যাবে যখন হচ্ছে ফ্ল্যাশ ফায়ার পয়েন্টের কাছাকাছি চলে যাবে তখন টেম্পারেচারটা কি ইউনিফর্মলি মোটামুটি 5 ডিগ্রি সেলসিয়াস পার মিনিটে বাড়াতে হয় বুঝা গেছে এই জিনিসগুলো তোমাদের ম্যানুয়ালে ডিটেলস লেখা আছে সো এইগুলো আসলে বোঝানোর কিছু না এটা হচ্ছে এক্সপেরিমেন্টে যেভাবে লেখা আছে ওইভাবেই করতে হবে নাকি তো এই জিনিসগুলো বোঝানোর কিছু নাই আচ্ছা এখন এটার মধ্যে যদি আমরা টেস্টটা আগে দেখে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কি করতেছে আগে টেস্টটা দেখি নাকি ফ্ল্যাশ এন্ড পাওয়ার পয়েন্টের আসলে অনেক ভিডিও আছে ঠিক আছে কেউ কি করলে মানে শিখার চিন্তা রাখলে আমি কিন্তু ওইখান থেকে তোমাদের ল্যাবের সাথে যেটা মিলে হ্যাঁ হ্যালো তোমাদের ল্যাবের সাথে মিলে এরকম একটা ভিডিও সিলেক্ট করছে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে ওই যে আমরা দেখতেছিলাম যে কন্টেনারটা দেখতেছিলাম ওই কন্টেনারের মতন এটার মধ্যে কি ভিটামিন নিয়ে নিল তাই না হ্যালো জি স্যার। তো ভিটামিন নিয়ে নিল এখন এই ভিটামিনটা দেখাচ্ছে তারা আমরা ই করে যাই আমরা স্কিপ করে যাই তাদের এত জিনিস আমাদের
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? Yes, sir. জি স্যার। এই টেস্টটা তোমরা মানে সবচেয়ে ভিটামিনের যত টেস্ট আছে তার চেয়ে মানে সবচেয়ে সহজ টেস্ট, ঠিক আছে? এই যে এটা হচ্ছে মানে ইয়ের মতন, এই যে রান্না বান্না যেরকম করে, তাই না? এর মধ্যে বসাই দিল, বসে এই যে এটা দিয়ে কি করে, এই যে তোমার হচ্ছে এই জায়গায় রেগুলেটরের মতন দেখা যাচ্ছে একটা, তাই না? হ্যালো? Yes, sir. এটা দিয়ে কি করে, হিট কন্ট্রোল করে, তাই না? ওই যে যেটা বললাম যে 1 মিনিটে এত করে বাড়াবে, তাই না? হ্যালো? জি স্যার, জি স্যার। এটা দিয়ে রেগুলেট করে। তাহলে দেখি কি করতেছে। আচ্ছা, এই জায়গায় দেখো এটা কি, এটা দিয়ে কি করে, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি ভিটামিনের উপর কি ঘোরানো যায়, ঠিক আছে? এটার উপর কি থাকে, মানে একটু লাইট, এটার ভিতরে গ্যাস থাকে, গ্যাসের মধ্যে যদি তুমি লাইটার দিয়ে এই জায়গায় আগুন জ্বালাই দিতে পারো, ঠিক আছে? এটার মধ্যে মুখে কি আগুন লাগানো যেতে পারে, ঠিক আছে? তখন কি এই যে তোমার এই দণ্ডটা, এই দণ্ডটা কি এইদিকে ওইদিকে এইভাবে কি কন্টিনিউয়াসলি কি ইউনিফর্মলি এভাবে ঘুরাইতে থাকে ভিটামিনের উপরে। কি বলতে বোঝা গেছে? জি স্যার। ভিটামিনে এইদিকে হিট হচ্ছে ভিটামিনের, আর এই এই যে এই দণ্ডটাতে আগুন লাগায় কি করতেছে, এইভাবে তোমার হচ্ছে ভিটামিনের উপর দিয়ে আগুন লাগায় এইভাবে ঘুরাইতেছে। দ্যাট মিন্স যখন হচ্ছে তোমার ভিটামিনটা বাষ্প হতে থাকবে, গ্যাসগুলো বাষ্প হতে থাকবে, তখন দেখা যাবে এক সময় এই আগুনটা তোমার এই ভিটামিনের সাথে লেগে যাবে, মানে ভিটামিনে এই আগুনটা লেগে যাবে। একটু দেখি আমরা কি হচ্ছে। আচ্ছা, এটার হাইট হতে পারে, যেমন তুমি অনেক উঁচু দিয়ে এই দণ্ডটা কিন্তু ঘুরাইতে পারবে না, এই দণ্ডটা ঘুরাইতে হবে তোমার 2 মিলিমিটার, যেমন ভিটামিনের সারফেস থেকে এই যে এই টপ সারফেস থেকে এই হাইটটা যেন 2 মিলিমিটারের মধ্যে থাকে, ঠিক আছে? 2 মিলিমিটারের বেশি যেন না থাকে। কি বলছি বোঝা গেছে? কারণ অনেক উপর দিয়ে তুমি যদি আগুন আগুন ঘুরাও, তাহলে কি আগুন তুমি কি টেস্ট করতে পারবা, বা ভিটামিন আগুন লাগতেছে কিনা এটা বুঝতে পারবা না কিন্তু। যার কারণে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে যে এই যে তোমার এই দণ্ডটা মোটামুটি এই সারফেস থেকে 2 মিলিমিটার উচ্চতায় রাখতে হয়। 2 মিলিমিটার উচ্চতায় রেখে এদিক সেদিক কি বারবার ঘুরাতে হয়, ঠিক আছে? কতটুকু, 2 মিলিমিটারের মতো। এটা তোমাদের ম্যানুয়ালে লেখা নাই, আমি মানে তোমাদের ম্যানুয়ালে নাই, কিন্তু অন্য ম্যানুয়ালে আছে যে 2 মিলিমিটার মতো রাখতে হবে। তাহলে একটু দেখি এটাতে কি করতেছে। টেস্টটা অনেক মানে হাবিজাবি অনেক কিছু বলছে, আমাদের এই হাবিজাবি জিনিস জানার দরকার নাই, ঠিক আছে? ওই জিনিস এখন হচ্ছে আমরা টেস্টের দিকে চলে যাই। আচ্ছা, এই ভিটামিনটা কি আস্তে আস্তে এই যে এটা দিয়ে কি করবে, টেম্পারেচার কন্ট্রোল করবে, তাই না? আস্তে আস্তে কি হিট দিতেছে। প্রথম দিকে টেম্পারেচার কি তোমার মোটামুটি 10 ডিগ্রি বা 12 ডিগ্রি বা মানে 13 ডিগ্রির মতন করে প্রতি মিনিটে বাড়াইতে থাকবে। তো শেষের দিকে যখন বুঝতে পারবে যে ভিটামিনটা তার মোটামুটি প্রেশার 5 পয়েন্টের কাছাকাছি চলে গেছে, তখন 5 ডিগ্রির মতো পার মিনিটে 5 ডিগ্রির মতন টেম্পারেচার। দেখো এটা কি এখনো হিট। আচ্ছা, আমরা হবে তারও এই ভিডিও মানে ভিডিওটা একটু থামে গেছে, আগাই দিচ্ছি। আচ্ছা, দেখো হিটেড হইতে হইতে কি এটা থেকে ধোঁয়া বের হচ্ছে, তাই না? হ্যালো? জি। ওই দেখো, sir. দাঁড়াও, হ্যাং করতেছে বারবার। ফিক্স। দেখো এটা থেকে কি ধোঁয়া বের হচ্ছে, তাই না? এখন তাদের হয়তো ওই গ্যাসের মধ্যে কি মানে গ্যাস টেস নাই বা কিছু নাই, তার কারণে তারা কি করতেছে, ডিএসএলআই দিয়ে কি করতেছে, মানে আগুনটা দেখো বারবার, দেখো এই ডিএসএলআই দিয়ে এই ভিটামিনের উপর দিয়ে নিয়ে যাচ্ছে, জ্বলতেছে ভিটামিন। স্যার কিছুই যাচ্ছে না, একদম অফিস। স্যার দেখা যাচ্ছে স্যার। পজ হয়ে আছে ভিডিওটা। অজয় আছে? জি স্যার, স্যার এখন চলতেছে। আবার কিছু নাকি? কি হলো? হ্যাঁ, আমি অফ করছি, দাঁড়াও। জি স্যার। তোমরা বললাম পজ হয়ে আছে, এই জন্য আমি একটু পজ করে রাখছি। তবে নেটের ঝামেলার জন্য এই জন্য হ্যাঁ, এখন দাঁড়াও একটু, এই যে এখন দেখো, এখন দেখা যাচ্ছে? হ্যালো স্যার পজ। হ্যাঁ জি জি স্যার। এখন দেখা যাচ্ছে না? আটকে যাচ্ছে বারবার। কানেকশন ইজ আনস্টেবল। হ্যাঁ, আমার মানে এতক্ষণ ভালোই চলতেছিল, এখন আনস্টেবল হয়ে যাচ্ছে। আমি স্যার দেখা যাচ্ছে ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, ধোঁয়া উঠতেছে, ঠিক আছে? তাহলে দেখো এর উপর দিয়ে এখন দেখো যে আগুন মানে ডিএসএলআই এর কাঠি জ্বালায়া তার উপর দিয়ে দেখো মানে নেয়ার চেষ্টা করবে।
যদি ওদের হচ্ছে এই যে এটার মধ্যে গ্যাস থাকতো সেক্ষেত্রে হয়তো এটা অটোমেটিক্যালি রোটেট করা যায়, ঠিক আছে, একটা ইউনিফর্ম রেটে। কিন্তু ওরা ওইটা ইউজ করতে পারতেছে না, ঠিক আছে, যে হয়তো বা ওইটার মধ্যে গ্যাস নাই, ঠিক আছে, গ্যাস থাকলে হয়তো ওইটা দিয়ে করতে পারতো। স্যার আমরা একটা ভার্সিটি দিয়ে কিভাবে করলেই করবো? সে গ্যাস বা- দিয়ে? হ্যাঁ, ও গ্যাস দিয়ে করার কথা। আমাদেরও যদি গ্যাস না থাকে আনফরচুনেটলি, সেক্ষেত্রে ম্যাচের কাঠি দিয়ে স্লাইডের কাঠি দিয়ে করা যায়, ঠিক আছে, চেষ্টা করা যায়, ঠিক আছে। একটা দিয়ে করলেই হলো। আমার জানা দরকার কি যে তোমার আগুন ধরতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা, এখন এটার মধ্যে যে কাজটা করছে তারা কিন্তু কোনো থার্মোমিটার বসায় নাই, তাই না? জি স্যার। এটার মধ্যে একটা থার্মোমিটার বসানো উচিত ছিল, যে এরকম করে একটা, যেন এটা টেম্পারেচার রিডিংটা কি নিতে পারে। এটার মধ্যে একটা থার্মোমিটার, আমাদের ল্যাবের মধ্যে থার্মোমিটার বসায় দেওয়া হবে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। এই থার্মোমিটারের রিডিং এর মধ্যে কি এটা কত, এটা রিডিং মানে বিটুইনটা কত টেম্পারেচার, এটা কি আমরা থার্মোমিটার রিডিং থেকে পেয়ে যাব, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তাহলে এটা দেখি কি করতেছে তারা। আমরা একটু ভিডিওটা অন করে দিই। ধোঁয়া উঠতেছে। এখন তারা ডিএসএলআর কাঠি কাছে নিয়ে এটা কি করবে, যে মানে এটার উপর দিয়ে নিবে, দেখবে যে আগুন জ্বলে কিনা। একটু ভালো করে খেয়াল করবা। ডিএসএলআর কাঠি নিয়ে গেল, দেখো আগুন ধরে, আগুন কিন্তু ধরে নাই, তাই না? এখনো কিন্তু আগুন ধরে নাই, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আরো ওয়েট করতে হবে। দ্যাট মিন্স হচ্ছে টেম্পারেচার আরো কি, আরো আস্তে আস্তে কি টেম্পারেচার বাড়বে, তাই না? দিলে সমস্যা হবে। আর 2 মিনিট ভিডিও, 2-3 মিনিট ভিডিও আমার মনে হয় যে টানতে গেলে আরো সমস্যা হয়ে যায়। তোমরা মানে একটু ধৈর্য ধরে দেখো নাকি, বা একটু রেস্ট হয়ে গেল তোমাদের নাকি। আবার তারা ই করবে, মানে কিছুক্ষণ পর যদি ওই তোমার এই যে তোমার লাইটারটা যদি এটা যদি থাকতো, ঠিক আছে, যেটা দিয়ে হচ্ছে তুমি সবসময় কি করতে পারতা, মানে আগুন এর উপর দিয়ে কি এই দণ্ডটা কি ঘুরাইতে পারতা আগুন সহ, ঠিক আছে, তাহলে কিন্তু তোমার বারবার ডিএসএলআর দিয়ে বারবার এইরকম চেক করতে হতো না, ঠিক আছে। দেখো গ্যাস কিন্তু জি। মানে এখনো কিন্তু ফ্ল্যাশ করতেছে না, করতেছে ফ্ল্যাশ, না স্যার। ফ্ল্যাশ কিন্তু করতেছে না। তাহলে আমরা যেহেতু আমাদের ইয়ের জন্য, এক্সপেরিমেন্টের জন্য থার্মোমিটার দিয়ে রাখবো, ঠিক আছে। থার্মোমিটার দিয়ে রাখলে কি আমরা কি কত টেম্পারেচারে প্রথম ফ্ল্যাশ করবো, ওই টেম্পারেচারটা কি পেয়ে যাবো। এখন ফ্ল্যাশ কিরকম করে তোমরা একটু দেখো, বা ফায়ার পয়েন্টে কিরকম হয়, এটা আমি পরে এটা দেখানোর পর ডিটেলস আবার ডেফিনেশনটা বলবো, বা এক্সপেরিমেন্টের সম্পর্কে আরো একটু বলবো। এগুলো কি ব্যাপার হচ্ছে, তাই না? জি। ওরা 1 মিনিট, মোটামুটি 1 মিনিট পর পর চেষ্টা করতেছে, কিন্তু মানে ফ্রিকোয়েন্টলি করা উচিত আর কি, ঠিক আছে। তারপর 10 সেকেন্ড 20 সেকেন্ড পর পরই তুমি এটা করতে পারো, টেম্পারেচার চেক, বা হচ্ছে এই বারবার হচ্ছে তুমি হচ্ছে দেখতে পারো যে ফ্ল্যাশ করতেছে কিনা। তো এটা কিন্তু কোনো কঠিন কিছু না, তাই না? যে ভিটামিন ডি তোমার হচ্ছে বসাই দিয়েছে একটা কিছুর উপর, এই যে মানে টেম্পারেচারটা কি নিয়ন্ত্রণ করা যায় এরকম কিছুর উপরই বসাইছে। আর বুয়েটে যে আমরা যখন টেস্ট করতাম তখন কিন্তু টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করার অপশন ছিল না। আমি বুয়েটে কিরকম ভাবে চেষ্টা করে ওইটাও তোমাদের বলে দিব। এই যে হ্যালো, এই যে ফ্ল্যাশ স্যার। করতেছে না, জি। হ্যাঁ, জি স্যার। এই যে এখন এই যে ফ্ল্যাশ করতেছে, তখন কি করবা, যে তোমার যে থার্মোমিটারের মধ্যে যে তোমার হচ্ছে রিডিংটা, এই যে যে টেম্পারেচারে ফ্ল্যাশটা করতেছে ওইটাই কি হবে, ফ্ল্যাশ পয়েন্ট। মানে এখন এই যে মিনিমাম টেম্পারেচার, যে টেম্পারেচারটা ফ্ল্যাশ করলো সেটাকে আমরা কি বলতেছি, তখন তুমি সাথে সাথে কি থার্মোমিটার রিডিং দেখবা, থার্মোমিটার রিডিং এর যে টেম্পারেচারটা আসবে ওটাই হবে ফ্ল্যাশ পয়েন্ট। এখন আরেকটু আমরা ওয়েট করি ফায়ার পয়েন্টের জন্য, কারণ ফ্ল্যাশ পয়েন্টের আগে হবে, ফায়ার পয়েন্ট পরে হবে। একটু ওয়েট করি। এটা অ্যাকচুয়ালি এই টেস্টটা করার জন্য এরকম কিছুক্ষণ পর পর ডিএসএলআর কাঠি নিয়ে যাওয়া যাবে না, কন্টিনিউয়াসলি কি তোমার ডিএসএলআর কাঠি কি উপর দিয়ে নিতে হবে। এই যে দেখো আগুন ধরে গেছে, তাই না? হ্যালো, জি অনেক স্যার। সময় দেখা যায় যে আগুন ধরে ঠিকই, কিন্তু আগুনটা 5 সেকেন্ড সাস্টেন করে না। কি বলতে বুঝা গেছে? 5 সেকেন্ডের আগুন ধরার সাথে সাথে আবার নিভে যায়। কি বলতে বুঝা গেছে? হ্যালো, অনেক সময় দেখা যায় আগুনটা ধরে, কিন্তু আগুনটা দেখা যাচ্ছে আরেকটু কিছুক্ষণ আগেই যদি সে হচ্ছে ডিএসএলআর কাঠিটা যদি এর কাছাকাছি নিয়ে যেত, সেক্ষেত্রে হয়তো আগুনটা ধরতো, কিন্তু হচ্ছে আগুনটা 5 সেকেন্ডের আগেই কি নিভে যেত। এখন মিনিমাম যে টেম্পারেচার, যে টেম্পারেচারে অ্যাটলিস্ট
5 সেকেন্ড বিটুমিন জ্বলতে থাকে বা বিটুমিনে আগুন লেগে থাকে, সেই টেম্পারেচারটাকে কি বলি আমরা? ফায়ার পয়েন্ট। জিনিসটা বুঝা গেছে? জি স্যার। এখন এটা হচ্ছে তোমাদের ল্যাবে করা হয়। আর বুয়েটের যে টেস্টটা আমরা করছি সেটা হচ্ছে মোটামুটি পুরাটাই হচ্ছে ম্যানুয়ালি, যে নিচে থেকে চুলার মতন করে এরকম ভিটামিনকে গরম করতেছে আর উপর কন্টিনিউয়াসলি তোমার কি করতেছে? আগুন দিয়েই করতেছে। ঠিক আছে? হ্যালো, অনেক জায়গায় জি কিন্তু স্যার। এইভাবে টেস্ট করা হয় যে তোমার হচ্ছে একটা ইয়ের মধ্যে, কাঠির মধ্যে আগুন জ্বালায়, তা কি করতেছে মানে ভিটামিনের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। তখন দেখা যাবে যে একসময় কি এটা ফ্ল্যাশ করতেছে বা একসময় একটা মানে ফায়ার পয়েন্ট পাচ্ছি। মানে এই এই জায়গায় দেখো থার্মোমিটারটাও বসায় দিচ্ছে, তাই না? দেখো জি এই যে থার্মোমিটারটা এই জায়গায় দেখো ভিটামিনের মধ্যে দিয়ে দিচ্ছে। এই সিমিলারলি কি ওইটার মধ্যেও কি এরকম থার্মোমিটার দেওয়া উচিত? সে বারবার টেস্ট করতেছে কিন্তু আসলে কি ফ্ল্যাশ করতেছে না। তাহলে এইভাবে কি ফ্ল্যাশ ফায়ার পয়েন্ট কি বের করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্ল্যাশ এন্ড ফায়ার পয়েন্ট কিভাবে আমরা বের করি মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম নাকি? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো অনেক বড় লেকচার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরাও মানে হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, আমারও মানে অনেকক্ষণ ধরে লেকচার মানে কথা বলতে হচ্ছে। দেখো এটার মধ্যে এই যে সেটআপটা, এটার নাম হচ্ছে ক্লিভল্যান্ড ওপেন কাপ টেস্টার। এখন তোমাদের একটা কথা বলছিলাম যে ক্লিভল্যান্ড ওপেন কাপ টেস্টার কোন ক্ষেত্রে ইউজ করা যায়? এই যে ভিটামিন বা হচ্ছে ভিটামিন টেস্ট করার জন্য আমরা ক্লিভল্যান্ড ওপেন কাপ টেস্টার ইউজ করতে পারি। কিন্তু ফায়ার পয়েন্ট যেমন হচ্ছে অয়েলে, আগুনে কত টেম্পারেচার আগুন লেগে, মানে সরি এই ফুয়েলে কত টেম্পারেচারে আগুন লাগবে, বা ফুয়েলের তোমার হচ্ছে এই ফ্ল্যাশ ফায়ার পয়েন্ট কত, এই জিনিসগুলো এই ক্লিভল্যান্ড ওপেন কাপ টেস্টার দিয়ে কি এক্সপেরিমেন্ট করা যায় না। এটা হচ্ছে একটা লিমিটেশন। এই যে ভিটামিন বা এই টাইপের জিনিসপত্র যেগুলো আছে তাদের হচ্ছে আমরা কি এটা দিয়ে ক্লিভল্যান্ড ওপেন কাপ টেস্টার দিয়ে এক্সপেরিমেন্টটা করতে পারি। তাহলে এটার মধ্যে যদি আসি, সাপোজ হচ্ছে এটার মধ্যে একটু কারেকশন আছে। কারেকশনটা কি? সাপোজ তুমি হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট বা ফায়ার পয়েন্ট পাইলা হচ্ছে 230, ফ্ল্যাশ পয়েন্ট পাইলা 230, ফায়ার পয়েন্ট পাইলা সাপোজ হচ্ছে 245। তাহলে এই যে ফ্ল্যাশ পয়েন্ট ফায়ার পয়েন্ট ক্লিভল্যান্ড ওপেন কাপ টেস্টারের এটা এক্সপেরিমেন্ট অনুসারে, ঠিক আছে, এই এক্সপেরিমেন্ট যদি তুমি করো তাহলে এই যে ফ্ল্যাশ পয়েন্ট ফায়ার পয়েন্ট পাইছো এটাকে কি কারেক্ট করতে হয়। সেটা কিভাবে কারেক্ট করতে হয়? সেটা কারেক্ট করার ফর্মুলা হচ্ছে কারেক্টেড ফ্ল্যাশ অর ফায়ার পয়েন্ট ইন ফারেনহাইট। তোমার হচ্ছে ফারেনহাইটে যদি হয় তাহলে হয় ফারেনহাইটে যে টেম্পারেচার, সাপোজ 230 ফারেনহাইট, তাহলে 230 প্লাস 6 0.06 750 মাইনাস পি, পি হচ্ছে ব্যারোমেট্রিক প্রেসার। এখন অনেক সময় তোমরা ইয়ের মধ্যে পড়ছো না যে পাহাড়ের উপর তোমার হচ্ছে রান্না বান্না কষ্ট কেন বা কঠিন কেন, পড়ছো না? হ্যালো, বা উঁচু জায়গায় গিয়ে তুমি রান্না বান্না কেন করতে পারো না, ছোট ক্লাসগুলোতে পড়ছো, তাই না? অক্সিজেন। কারণ কি ওই জায়গায় কি প্রেসার কম থাকে, ব্যারোমেট্রিক প্রেসার কি কম থাকে, তাই না? এখন তুমি যে জায়গায় টেস্টটা করতেছো ওই জায়গায় ব্যারোমেট্রিক প্রেসার যদি 760 থাকে তাহলে কি তোমার যে 230 রেজাল্ট পাইছো ওইটা কি অ্যাকুরেট। কিন্তু যদি ব্যারোমেট্রিক প্রেসার 760 না থেকে 760 মিলিমিটার পার মার্কারি না থেকে অন্য কিছু থাকে, সেই ক্ষেত্রে কি এই টেস্টটা কি করতে হবে? মানে তুমি টেস্টের মাধ্যমে যে রেজাল্টটা পাইছো ওইটাকে কি করতে হবে? কারেক্ট করতে হবে। আমার কথা কি বোঝা গেছে? কখন কারেক্ট করতে হবে? জি স্যার, বুঝতে পারছি। যখন তোমার মানে যেই ল্যাবে তুমি চেষ্টা করতেছো ওই ল্যাবে ব্যারোমেট্রিক প্রেসার যদি 760 হয় তখন কি কারেকশন করতে হবে? না স্যার, করতে হবে না। যখন ব্যারোমেট্রিক প্রেসার 760 না হয়ে অন্য কিছু হবে, সাপোজ অন্য কোনো ইউনিট। 750 হইলো সাপোজ, হ্যাঁ, তখন কি করতে হবে? এই ব্যারোমেট্রিক প্রেসারের কারণে টেম্পারেচার কি করতে হবে? কারেকশন করতে হবে, তাই না? ও হ্যালো, জি তাহলে স্যার। যদি ফারেনহাইট স্কেলে হয় তাহলে কি যেই ভ্যালুটা, যেমন 230 ফারেনহাইট আইলো তোমার রেজাল্ট, তাহলে 230 প্লাস 0.06, আর ব্যারোমেট্রিক প্রেসার সাপোজ তোমার লেভেল 750, তাহলে 0.06 760 মাইনাস 750 যা আসে রেজাল্ট। ফায়ার পয়েন্ট হলো 245 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 245 প্লাস 0.06, ফর্মুলা কিন্তু একই, তাই না? সেলসিয়াস হইলে কোন ফর্মুলা? নিচের ফর্মুলা ইউজ করতে হবে, 0.06 এর জায়গায় 0.02। ঠিক আছে? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে এটার জন্য তোমার দুইটা আমি মান বলে দিই। ফায়ার পয়েন্ট, ফায়ার প্লাস পয়েন্টের এবং ফায়ার পয়েন্টের লিখে রাখো। আমার গলা ধরে গেছে তোমার এত কথা বলে। জি স্যার, আমরা স্যার বোর্ড হয়ে গেছি অনেকক্ষণ ধরে স্যার। ফ্ল্যাশ পয়েন্ট ধরো 285 ডিগ্রি সেলসিয়াস, অবজার্ভ ফায়ার পয়েন্ট 335 ডিগ্রি সেলসিয়াস, লিখে রাখো। স্যার ফ্ল্যাশ পয়েন্ট কত? অবজার্ভ ফ্ল্যাশ পয়েন্ট 285 ডিগ্রি সেলসিয়াস।
অবজার্ভ ফায়ার পয়েন্ট। ফায়ার পয়েন্ট 335 ডিগ্রি সেলসিয়াস। জি স্যার। আর ব্যারোমেট্রিক প্রেসার 750 মিলিগ্রাম অফ মার্কারি। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো এই জায়গায় একটা কথা বলছে, অবজার্ভ ফ্ল্যাশ অর ফায়ার পয়েন্ট অর বোথ নিয়ারেস্ট 5 ডিগ্রি ফারেনহাইটে তুমি কি রাউন্ডিং করবা, ঠিক আছে? জি স্যার। আর হচ্ছে দ্যাট মিন্স 280 285 290 এরকম করে রাউন্ডিং করতে হবে, তাই না? হ্যালো। জি স্যার। আর অবজার্ভ ফ্ল্যাশ অর ফায়ার পয়েন্ট সেলসিয়াসে হইলে কততে রাউন্ডিং করতে হয়? 2 ডিগ্রি সেলসিয়াসে, তাই না? জি স্যার। দ্যাট মিন্স কততে? 80 82 84, ঠিক আছে? হ্যালো। জি স্যার। 83 এইভাবে রাউন্ডিং করতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে নিয়ারেস্ট 2 ডিগ্রি সেলসিয়াসে যে রিডিং পাবো এটা নিয়ারেস্ট 2 ডিগ্রি সেলসিয়াসে সেলসিয়াস স্কেলে রাউন্ডিং করবা, আর ফারেনহাইট স্কেলে থাকলে কি নিয়ারেস্ট 5 ডিগ্রি ফারেনহাইটে রাউন্ডিং করতে হবে। বুঝা গেছে? জি স্যার। এখন বলো ক্যালকুলেশন নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা? ক্যালকুলেশন কিন্তু কিছুই নাই, তাই না? এক্সপেরিমেন্টাই নেই নাকি? ইয়েস স্যার। পারবা না? বুঝা গেছে? ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি আর কিন্তু ডাটা দেওয়ার কিছু নেই, আমি কিন্তু ডাটা দিয়ে দিচ্ছি, এই ডাটাগুলো তোমাদের গ্রুপে একটু শেয়ার করে দিও নাকি? আমি গ্রুপের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টের ফোন করে দিব, এখানে সবাই জমা দিতে হবে, ঠিক আছে? হ্যালো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের ডাটাগুলো যারা আসছে এবং যারা না আসছে সবার সাথে একটু শেয়ার করো, ঠিক আছে? জি সবাই স্যার। যেন ক্লাস না করুক, অ্যাটলিস্ট যেন রিপোর্টটা জমা দিতে পারে। ওকে, আমাদের ক্লাস তাহলে এখানেই শেষ। ওয়ালাইকুম স্যার।